নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আজকে আমাদের কর্মসূচির মধ্যে একদম নতুন একটা ধারা। অর্থাৎ আমরা এতদিনে আলাদা আলাদা করে যে সিনেমা, যে সপ্তাহে যখন যে সিনেমা বেরোতো তার জন্য আমরা লাইভ করি, এবং যে সিনেমা বেরিয়ে যাচ্ছে তখন সেটা ট্রেলার হোক বা টিজার হোক বা ফিল্ম রিভিউ হোক, সেই রিভিউগুলো আমরা ইনস্ট্যান্ট আপনাদের সামনে নিয়ে আসি। কিন্তু আজকে আমরা একটা তুল্যমূল্য আলোচনা করব। অর্থাৎ এই বিগত যে 6 মাসে যতগুলো সিনেমা বেরিয়েছে সেই সিনেমাগুলো সম্পর্কে ছোট ছোট করে আপনাদের বলবো, এবং সেই সিনেমাগুলো দর্শকরা বা সিনেমা হলে সেই সিনেমাগুলো কেমন জনপ্রিয়তা পেয়েছে বা দর্শকদের মনে সেই সিনেমাগুলো কতটা জায়গা করে নিতে পেরেছে, অ্যাজ এ বাঙালি বা বাংলা দর্শক হিসাবে সেই সিনেমাগুলোকে মানুষ কতটা এনজয় করেছে, তারই একটা বিচার বিবেচনা করবার চেষ্টা করব পরপর পরপর এই সিনেমাগুলো আপনাদের সামনে বলে সেই সম্পর্কে আলোচনা করে। আপনারা তো জানেন যে বাংলা ইন্ডাস্ট্রি পরপর পরপর একের পর এক বিভিন্ন সিনেমা দিতেই থাকে। আর বর্তমানে আপনারা তো জানেন যেভাবে ট্রেলার বা টিজার বেরোয় পরপর প্রত্যেক দিনই প্রায় একটা করে নতুন ছবি তৈরি হচ্ছে, কিন্তু সেই ছবিগুলো মান কতটা উন্নত করছে আমাদের ইন্ডাস্ট্রিকে, সেই ছবিগুলো দর্শক মনে কতটা জায়গা রাখছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই বিগত 6 মাসের প্রতিটি সিনেমা, সেই সিনেমাগুলো দর্শক মনে কতটা জায়গা করলো এবং তার সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিকে কতখানি এগিয়ে নিয়ে গেল, অ্যাজ এ বাংলা ইন্ডাস্ট্রি আমরা সবসময় চাইবো সে বিশ্ব দরবারে একটা জায়গা রাখবো। তো সেই জায়গা রাখার ক্ষেত্রে, অর্থাৎ বিশ্ব দরবারে নিজের পজিশন রাখার ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রি আদেও কি এগোচ্ছে, তার পরিণতি কোন দিকে, সেই নিয়ে আমরা ছোট করে একটু আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব বাদামি হায়নার কবর। সস্তার গোয়েন্দা গল্প গ্যাজাখুড়ি। দেখুন, এই গল্পটা প্রথম একটা কথা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত গল্প দেখে এসেছি, বিশেষ করে গোয়েন্দা গল্প, সেগুলো আমাদের পরিচিত কিছু গোয়েন্দাদের নিয়েই কাজ করা। কিন্তু এই বাদামি হায়নার কবলে অনেক দিন বাদে নতুন এক গোয়েন্দা কাহিনী নিয়ে আসলো, নতুন এক মানুষ আসলো যিনি গোয়েন্দা। সেই মানুষটিকে হয়তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে চিনি না, স্বপন কুমারের গল্প। আমরা একটা সময় ছিল যখন বঙ্কিমচন্দ্র কাজ করতেন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সাহিত্যের ঠিক তেমন উন্নতি দেখা যেত না। তো সাহিত্যের যেহেতু তেমন উন্নতি দেখা যেত না, সেই জন্য সেই সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্কিমচন্দ্র কিন্তু দৃঢ় হাতে নিজের কলম ধরলেন এবং তারপর একের পর এক বিভিন্ন কাহিনী লিখছেন। কিন্তু সেই সময় দাঁড়িয়েও পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা গল্পে ছোট 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 গল্প লিখছে সেই ব্যক্তি যিনি স্বপন কুমার। কিন্তু সেই ব্যক্তিটি ধীরে ধীরে সেই বটবৃক্ষের সামনে কিন্তু তৃণ হয়ে গেল, হারিয়ে গেল। এবং সেই সময় তাকে বলা হতো, মানে এই সমস্ত যারা রাইটার, স্বপন কুমার যেরকম লিখছে, যে সমস্ত গল্পগুলো লিখছে, সেই গল্পগুলোকে জেনারেলি বলা হতো যে এটা বটতলার গল্প, অর্থাৎ সেগুলো পাতেই দেওয়া যায় না, এরম ব্যাপার। তো সেইরকম একটা পাতে না দেওয়ার যে লেখক, সেরকম একটা পাতে না দেওয়ার গল্পকে কিন্তু আজকের দিনে তুলে এনে আমাদের রূপলী পর্দায় বড় করে দেখানো হলো। এবং এখন আমরা বুঝতে পারছি যে সেই লেখকগুলো সত্যিকারেরই জনপ্রিয়তা অর্জন করার একটা জায়গায় কিন্তু ছিল, কিন্তু সেভাবে আমরা তাকে জনপ্রিয়তা দিতে পারিনি। কারণ এখানে আমরা দেখতে পাবো যে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আবিরের যে কেমিস্ট্রিটা, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এই স্বপন কুমারের ভূমিকাটা পালন করছে, তিনি লিখছেন কিন্তু বাঙালি তাকে গ্রহণ করছে না, তার গোয়েন্দা হিসাবে আসছে আবির। এবং আবির এখানে হচ্ছে রিয়েল, মানে তার লেখা একটা চরিত্র, এবং সেই চরিত্রের সঙ্গে লেখকের একটা সামঞ্জস্য বা সেই লেখকের সঙ্গে লেখকের চরিত্রের কথোপকথন, একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে দেখানো হয়েছে। তো এখানে লেখক এবং লেখকের যে ক্যারেক্টার, সে নিজেদের মধ্যে কথোপকথনের সময় ক্যারেক্টার বলছে যে আপনার রাইটই, আপনি যেগুলো লিখছেন, আপনি যেগুলো বলছেন বা যে ধরনের গল্প তৈরি করছেন, আমি সেই ধরনের ডায়লগ বলবো না, কারণ এখনকার মানুষ সেই ধরনের ডায়লগ খাচ্ছে না বা নিতে চাইছে না। ফলে আপনার ক্যারেক্টার অনুযায়ী আমার চলে কি হবে, ফলে এরকম একটা ইন্টারেস্টিং কেমিস্ট্রি কিন্তু তৈরি করা হচ্ছে এই দুজনের মধ্যে। এরপর ধীরে 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 সেই ক্যারেক্টারটা কিভাবে বিল্ড আপ পাচ্ছে, বা তার মনের যে ক্ষেদগুলো, যে বড় বড় লেখক, বড় বড় চিত্র পরিচালক বা বড় বড় রাইটারদের পাশে এই ছোট ছোট রাইটারগুলো কি করে ম্রিয়মান হয়ে যাচ্ছে, তার যে আক্ষেপগুলো একের পর এক কিন্তু উগরে দিচ্ছে এই গল্পগুলির মধ্যে দিয়ে। তো এই যে জায়গাটা কিন্তু স্পষ্ট করে তুলে ধরা হয়েছে আমাদের এই বাদামি হায়নার কবলে গল্পের মধ্যে দিয়ে। এখানে প্রতি মুহূর্তে আবির যেভাবে প্রত্যেকটা এই সমাজকে, আমাদের সমাজের প্রত্যেকটি জায়গাকে যেভাবে স্যাটায়ার করছে, যেভাবে ব্যঙ্গ করছে, সেই জায়গাটা খুব মর্মান্তিক হয়ে উঠে আসছে। সেটা কোথাও আমাদের একটা মেসেজও বহন করে নিয়ে আসছে। এবং গল্পটাকে বিশেষ করে মেকিং, কারণ সিনেমা মানে ভিজুয়াল আর্ট, এটা তো আপনারা জানেন, ফলত এর মেকিংটা যেভাবে করা হয়েছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ আপনারা দেখতে পাবেন যে এর যে মেকিং এর মধ্যে সেখানে একটা রূপকথার একটা চিত্র আমরা লক্ষ্য করতে পারবো। সেখানে বাচ্চারা গেলেও যেরকম আনন্দ পাবেন, বড়রাও তেমনি আনন্দ পাবেন। সেই যে রূপকথার চিত্রগুলোকে যেভাবে দেখানো হচ্ছে, সেই জায়গাটা কোথাও আমাদের ফেয়ারি টেল, সেই একটা স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছে। এখানে গোয়েন্দা, যে গোয়েন্দা আসলে
কলকাতায় বৃষ্টি পড়ে, যে গোয়েন্দার বন্দুক দিকে ফুল বেরোয়। ফলত এই গোয়েন্দা প্রচলিত অন্যান্য গোয়েন্দা যারা খুন খামারি করে তাদের থেকে একটু আলাদা। এই গোয়েন্দা সম্পূর্ণ অন্য গোয়েন্দা, একদম বাঙালি গোয়েন্দা, বাঙালি মনের গোয়েন্দা। তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো তুলে ধরা হয়েছে। দর্শক মনে এটা কিন্তু জায়গা পেয়েছে ঠিকঠাক করে। মোটামুটি আমাদের সিনেমা হলে এই জায়গা মানে সিনেমা হলে যারা দর্শক তারা এই সিনেমাটিকে নিয়েছে এবং তারা বেশ ভালো বলেছে। এক পা নড়লে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। কিন্তু একের পর এক তো আরো বিভিন্ন সিনেমা আসে, পরপর সেই সিনেমাগুলো সম্পর্কে বলবো, তারপর আপনারাই বুঝতে পারবেন যে কোন সিনেমাটা আপনাদের মনে বেশি করে দাগ কাটলো। এরপরে এরকম যদি আমরা সিনেমার কথা বলে যাই তাহলে আমরা পারিয়া সিনেমার কথা বলতে পারি। কোথায় কুত্তা 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 করে পাগল করে দিয়েছে বাড়া। তো পারিয়া সিনেমা এমন একটা সিনেমা, এই সিনেমাটা কিন্তু অনেক দিন বাদে বাংলা সিনেমায় অনেকটা দিন পর্যন্ত নিজের জায়গাটা কিন্তু বহালে রেখে দিয়েছিল। কারণ এই সিনেমার যে মেকিং, এই সিনেমার যে কন্টেন্ট, সেটা কিন্তু মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল। কারণ এরকম বিদেশি গল্প আমরা দেখেছি, সেই বিদেশি গল্পকে অনেকটা কেন্দ্রীভূত করে আমাদের এই গল্পগুলো তৈরি করা হয়েছে। যেরকম জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পারিয়া গল্পের মুখ্য বিষয়টাই হচ্ছে যে একটা জন্তু লাভার, অর্থাৎ ডগ লাভার একজন, আমি পরিষ্কার করে স্পেসিফিক যদি বলি, সে একজন ডগ লাভার। তো ডগ লাভার এরকম একজন মানুষের গল্প। ডগ লাভার মানে কি, সে কিন্তু কোনো জন্তুকে পুষছে বা বাইরে থেকে কোনো জন্তু নিয়ে এসছে, কেবলমাত্র সেই জন্তুগুলোকে পুষছে এবং কেবলমাত্র সেই জন্তুর প্রতি তার একমাত্র সহানুভূতি আছে, ঠিক এরকম ব্যাপারটা নয়। স্ট্রিট ডগদের প্রতিও তার যে সহানুভূতি, সেই সহানুভূতিটা এখানে উঠে আসছে। কোনো একটা জায়গায় কোনো একটা স্ট্রিট ডগের প্রতি অবিচার হচ্ছে এবং সেই অবিচারের সাক্ষী হয়ে থাকছে সেই মানুষটি, এবং সেই মানুষটি ধীরে ধীরে রিভেঞ্জ নিচ্ছে। আসলে আমাদের সমাজে জন্তুদেরকে আমরা যেভাবে ট্রিট করে থাকি, অ্যাকচুয়ালি পৃথিবীটা তো শুধুমাত্র ভালো করে ভেবে দেখবেন তো শুধু আমাদের তো নয়, এই পৃথিবীটা হচ্ছে সমস্ত ক্রিয়েচারের। তো সেখানে মানুষ একটু প্রাধান্য অর্জন করেছে বলে সমস্ত ক্রিয়েচারকে ডমিনেট করছে। তো সেই ডমিনেট করার ক্ষেত্রে একজন আসছে যে এই শিক্ষাটা দিতে চাইছে যে না, এদেরকেও ডমিনেট করা যায় না। এদের যে কষ্টটা হয়, তোমরা এদের উপর যে কষ্টটা, এদের উপর যে অত্যাচারটা করো, তার ফলে এদের যে কষ্টটা হয়, সেই কষ্টটা তোমরা একবার একটু দেখো কেমন লাগে। ফলে সে তাদের হয়ে কিন্তু প্রতিবাদ করছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা ভায়োলেন্স সৃষ্টি করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা রক্তাক্ত দৃশ্য আসছে এবং পুরোপুরি একটা মেন স্ট্রিম ঘরানায় সিনেমাটিকে তৈরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে নায়কের যে এন্ট্রি, এখানে যে ভিএফএক্স এর কাজ, এখানে বিভিন্ন জায়গায় যেভাবে জন্তু প্রেমের যে ইমোশনস, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু এখানে কিন্তু সুন্দর করে উঠে এসেছে। ফলত এই সিনেমাটা কিন্তু দর্শক মনে একটা অন্য মাত্রা নিয়েছে, মানে দর্শককে কিন্তু অন্যভাবে একটা আনন্দ দিতে পেরেছে। অনেকদিন বাদে অনেক মানুষের কাহিনীর পরে হঠাৎ করে এরকম পশু লাভার এরকম কিছু মানুষের কাহিনী বা এরকম কোনো গল্প মানুষকে স্বাভাবিকভাবে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। তো সেই জায়গাটা কোনোভাবেই সাহায্য করতে পেরেছে এই ছবিটিকে অনেকদিন পর্যন্ত বজায় রাখতে। পারে আপনারাও অনেকদিনই দেখে থাকবেন যে অনেকটা সময় ধরে সিনেমা হলে এই ছবিটি কিন্তু নিজের স্থানকে বহাল রেখেছিল। এরপরে যদি আমি চলে আসি মেন্টাল ছবিটির কথা, মেন্টাল ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা। সেখানে যশ রয়েছে, সেখানে নুসরাত রয়েছে। তবে এই ছবিটি কিন্তু সেইভাবে দর্শককে এঙ্গেজ করতে পারেনি। মূলত আমরা কিন্তু জানি যে মেন স্ট্রিম সিনেমায় আমরা বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রীকে আমরা ধরে নিয়েছি যে একমাত্র মেন স্ট্রিমের ভূমিকা এরাই আছে, যেমন দেব, জিৎ, এরকম কিছু কিছু মানুষকে আমরা ধরে নিয়েছি। এখন রিসেন্ট অঙ্কুশ, এদেরকে আমরা ধরে নিয়েছি মেন স্ট্রিমের ভূমিকায় এরাই একমাত্র কাজ করে। ফলে এদের কোনো সিনেমা আসলে, সেটা মেন স্ট্রিম ঘরানায় আসলে মানুষের একটু আকর্ষণ বেশি থাকে। সে জায়গায় যশ কিন্তু ঠিক অতটা নয়, তবে যশও কিন্তু মেন স্ট্রিম ঘরানায় কাজ করে এবং তাকেও মেন স্ট্রিম ঘরানায় কাজ করা একজন অভিনেতা হিসাবে লোকে চেনে এবং নুসরাতকে তো অবশ্যই চেনে। কিন্তু এই গল্পটা যেভাবে তৈরি করা হয়েছে বা এই গল্পের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কোথাও যেন মানুষকে ছুঁতে পারেনি বা তাদের অভিনয়টা কিন্তু সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। একটা জেনারেল গল্প, একটা জায়গায় সেখানে হচ্ছে মূল ওয়ারিয়র হচ্ছে একজন নারী, সেই সেখানকার ভিলেন, সেই জায়গাটাকে সে ডমিনেট করে। সেই জায়গায় পুলিশ কাউকে কিচ্ছু বলতে পারে না, কারণ সে মেন ভিলেন, তার পারমিশন ছাড়া পুলিশও কিছু করতে পারবে না। তো সেরকমই জায়গায় একজন মাসিয়া হয়ে আসছে কে, একজন পুলিশ, যে পুলিশ এখানে ক্যারেক্টার প্লে করেছে যশ, এবং সেখানে এসে এই মেয়েটির সাথে তার কোনোভাবে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো জেনারেলি এরকম গল্প কিন্তু আমরা দেখেই থাকি। এইরকম গল্প যদি আমরা দেখে থাকি, কন্টেন্ট যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা এরকম গল্প এই দুজনের ক্ষেত্রে কেন দেখবো? আমরা তো এখন ওয়ার্ল্ড সিনেমা দেখছি, এখন ন্যাশনালি আমরা ন্যাশনালি এখন এত বড় বড় সিনেমা আমরা দেখছি, এত ভালো ভালো সিনেমা দেখছি, এত ভালো ভালো মেকিং দেখছি। সেখানে কন্টেন্টের জোর যদি না থাকে তখন টেকনিক্যাল জোর থাকবে, টেকনিক্যাল জোর যদি না থাকে তাহলে কন্টেন্টের জোর থাকবে। কোনো একটা বিষয় দিয়ে তো আমরা জিতবো।
বা কোনো একটা বিষয় তো আমাকে সেই জায়গায় এঙ্গেজ করবে। তো এই জায়গাটা কিন্তু কোনোভাবেই এঙ্গেজ করতে পারে না মেন্টালের ক্ষেত্রে, যদিও মেন্টালটা পরবর্তীকালে সেন্টিমেন্টাল এরকম একটা নামে পর্যবসিত করা হয়েছিল বিভিন্ন কারণে। তো এইভাবে এই সিনেমাটি এগোলেও কিন্তু মানুষের মনে সেই জায়গাটা নিতে পারে না, কারণ মানুষ তখন বুঝতে পারছিল না যে এই সিনেমাটা আমি দেখবো, দেখার কারণ কি, শুধুমাত্র আমার পয়সা লস। কারণ এই সিনেমাটা দেখতে যাওয়ার সময় যে আমার এই মানে সমসাময়িক যে এই সমসাময়িক যে সিনেমাগুলো বেরোচ্ছে সেই সময় মেন স্ট্রিম ফিল্ম, সেই মেন স্ট্রিম ফিল্মগুলো, সাউথের ফিল্মগুলো আমি দেখবো না কেন, সেই একই টাকা খরচা করে। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে এরকম একটা দোলাচলতা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেন্টাল ছবিটি আমাদের দর্শকের মনে সেই স্থানটা কোনোভাবেই অ্যাকোয়ার করতে পারেনি। কিন্তু আমাদের বাংলায় কিন্তু এটা প্রথাগত একটা ব্যাপার, জানেন তো। আমাদের বাংলার কি বলুন তো, ধারাটা একটু আলাদা। যেমন সাউথের একটা ধারা আলাদা, ওরা হচ্ছে শৈবতন্ত্রে বিশ্বাসী, ওদের মধ্যে একটা নটরাজ ফ্লেভার আছে, ওদের মধ্যে একটা পাওয়ার জেনারেশন ফ্লেভার আছে। আর বাঙালির মধ্যে কিন্তু ইমোশনের খেলা। আমি বলি, আমাদের মেন স্ট্রিম সিনেমা হিসাবে আমরা উত্তম কুমারের সিনেমাগুলোকে দেখতাম, বুঝতাম, তখন সেই সিনেমাগুলো তো কি থাকতো, শুধুমাত্র ইমোশনস, কিছু 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 ইমোশনের ফ্লেভার থাকতো, বিভিন্ন রসকে আমরা ধরবার চেষ্টা করতাম মানে উত্তম কুমার সেই সিনেমাগুলোর মধ্যে দিয়ে। বাঙালি একদম একটা সফিস্টিকেটেড জাত, যেখানে সে মারামারি পাওয়ার নয়, সে শান্তিপ্রিয় একটা জাত। ফলত তার যে ঘরানা এত যুগ ধরে চলে এসছে, তার ঘরানাটা হয়ে গেছে কি, তার শান্তিপ্রিয় ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু সাউথের ওই মুভমেন্ট গুলো কোনোভাবে আমাদের ক্ষেত্রে অডি একটু লাগে, যদিও এখন হচ্ছে, কিন্তু সেই সিনেমাগুলোর থেকে আমরা যখন অন্তরঙ্গ সিনেমা, একটু অন্য ধারার সিনেমা, একটু রোম্যান্টিক সিনেমা বা একটু ইমোশনাল কোনো সিনেমা তৈরি করি, সেগুলো কিন্তু আমাদের অনেক বেশি টাচ করে। ঠিক এরকমই একটা সিনেমা হচ্ছে বিজয়ের পরে, যেটি 29 ফিল্ম ফেস্টিভ্যালে, আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেটি কিন্তু দেখানো হয়েছিল এবং বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। তো এখানে আমরা স্বস্তিকাকে দেখতে পাবো। স্বস্তিকার ভূমিকাটা এখানে কিন্তু অসাধারণ। এখানে মানে বিজয়ের পরে মানে কি, যেমন উমা চলে যাচ্ছে আবার কৈলাসে, সেই কৈলাসে যাওয়ার পর তাদের যে খেলাগুলো হচ্ছে, সেই কৈলাসে যাওয়ার পর তাদের যে জীবন, তো এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে স্বস্তিকা একটা চালচিত্রের মধ্যে দুর্গার ফর্মে বসে রয়েছে এবং সেটাকে ঘোরানো হচ্ছে, মানে অ্যাজ ইফ সেটাকে বিসর্জন দেওয়া হবে। এরপর দেখছি আমার সে বাপের বাড়ি যাচ্ছে, তার বাপের বাড়ির সঙ্গে তার মনোমালিন্য, বিভিন্ন রকম সম্পর্ক, এই যে টানাপোড়েন, এই জায়গাটা কিন্তু এত সুন্দর করে উঠে এসেছে। এবং সবচেয়ে বিশ্বাস করতে পারবেন না, আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এখানে স্বস্তিকার গলার যে ভয়েস মডিউলেশন, সেই জায়গাগুলো কিন্তু জাস্ট মানুষকে টাচ করিয়ে দেবে। তো এই যে ইমোশনের খেলা, এটা কিন্তু বাঙালির মধ্যে আছে। বাঙালি এই ইমোশনটাকে নিয়ে বাঁচতে পারে, বাঙালি এই ইমোশনটাকে গ্রহণ করতে পারে। তো সেই ইমোশনের জায়গাগুলো কিন্তু রয়েছে ভরে ভরে, বলে বিজয়ের পরে কিন্তু সেই জায়গাটা মানুষকে ছুঁতে পেরেছে। যদিও যদিও বর্তমান দর্শকরা কিন্তু একটু স্লো পেসের ছবি এখন দেখতে চাইছে না, যেহেতু খুব ফাস্ট, মানে আমাদের জীবনযাত্রা অনেকটা ফাস্ট হয়ে গেছে। আমরা ইউটিউব, ফেসবুকে ছোট ছোট রিলস, ছোট ছোট কাহিনী দেখে এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা অনেক বেশি সময় ধরে ছবির মধ্যে এঙ্গেজ হয়ে থাকতে ভালোবাসছি না একটা জিনিসের মধ্যে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো সেভাবে পাবলিক রিয়াকশনস পাইনি। তবে আমরা এটুকু বলতে পারি যে বিজয়ার পরে অভিজিৎ শ্রীদাস পরিচালিত এই ছবিটি সাধারণ মানুষের কাছে হয়তো সেভাবে জনপ্রিয়তা না পেলেও কিন্তু সিনেমা বোদ্ধা যারা বা সিনেমা বিশেষজ্ঞ যারা, তাদের কাছে কিন্তু এই ছবিটি একটা যথেষ্ট মাইলস্টোন হিসাবেই রয়ে গেছে। এরপর যদি আমরা ব্রাত্য বসু পরিচালিত হুব্বা ছবিটির কথায় আসি, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে আমাদের কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ছবি তৈরি হয়েছে যেগুলো কোনো ফেমাস ব্যক্তিদের নিয়ে, তাদের জীবন বা বায়োগ্রাফি নিয়ে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিটি ছবি কিন্তু মানুষকে একটা মোটিভেশন দিত, কিন্তু এখানে যে ছবিটি তৈরি করা হয়েছে একজন মানুষের জীবন কাহিনী নিয়েই অবশ্য তৈরি করা হয়েছে, কিন্তু সেই মানুষটি কিন্তু সমাজের একদম একটা ভিলেন বা একদম একটা দুষ্কৃতী হিসাবে পরিচিত সেই মানুষটি, অর্থাৎ হুব্বা শ্যামলের জীবন নিয়ে এটি তৈরি করা হয়েছে। এই ছবিতে মূলত যেহেতু মুশাররফ করিম আছে, ফলত এই ছবির মধ্যে কিন্তু সিনেমার অভিনয়গত দিক দিয়ে বা সেই শেডগুলোকে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ভালো লাগে। অ্যাজ এ অভিনেতা মুশাররফ করিমকে এখানে কিন্তু আমরা অবশ্যই তার কথা বলতে পারি বা তার কাজের প্রশংসা করতে পারি, কিন্তু যদি ছবি হিসাবে দেখি সেক্ষেত্রে কিন্তু ছবিটি কিন্তু অ্যাজ এ সিনেমা, সেই ছবিটি কিন্তু সেই গ্রহণযোগ্যতা আমাদের কাছে আনতে পারেনি। উল্টো দিকে সৌকর্য ঘোষাল পরিচালিত ভূতপরি ছবিটি কিন্তু একটা অন্যরকম মাত্রা মানুষের মনে এনেছে। এই ছবিটি কিন্তু সিনেমা হলে মানুষ গ্রহণ করেছে এবং বেশ কিছুদিন এই ছবিটি নিয়ে চর্চাও চলেছে এবং মানুষের কাছে ভালো লেগেছে, কারণ এই ছবিটির মধ্যে একটা গ্রামীণ স্বাদ রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে যে গ্রামে চলে আসছে তার শারীরিক সুস্থতার কারণে, এবং সে
সেখানে তার মধ্যে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। সেখানে সে একটি ভূতকে দেখতে পাচ্ছে এবং এই যে ভূতের ছবিটি বা ভূতের ক্যারেক্টারটি যিনি করেছেন তিনি হচ্ছেন জয়া আহসান, এবং এই জয়া আহসান কিন্তু বেশ মানে তার চরিত্রে তিনি কিন্তু বেশ উল্লেখযোগ্য বা প্রশংসা বহুল কিন্তু কাজটি করেছেন। এছাড়া ঋত্বিক চক্রবর্তী আছে, ঋত্বিক চক্রবর্তীকে একদম দেহাতি একজন মানুষের ভূমিকা আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি। ফলত এই দুজনের যে কেমিস্ট্রি বা এই দুজনের অভিনয় ধারা ভূতপরি ছবিটিকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেছে। শুধু তাই নয়, এই ছবিটির মধ্যে দিয়ে আন্ডার দি লেয়ার একটা মেসেজ দেওয়া হয়েছে যে সেই সময় মানুষরা বা বিশেষ করে নারীরা কি ধরনের গহনা পরতো এবং তাদের মধ্যে যে কাস্ট ডিভিশন ছিল সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ফলত ছবিটি যদি অ্যাজ এ সিনেমা আমি দেখি সেক্ষেত্রে যেমন একটা রস আমাদের মধ্যে বহন করে আনছে, তেমনি বিভিন্ন মেসেজ ফল্গুধারার মতন গিয়ে ছবিটি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। উল্টো দিকে অর্ণব কে মিদ্যা পরিচালিত ছবি সেদিন কুয়াশা ছিল, এই ছবিটি কিন্তু আবার সেভাবে মানুষের মনে কিন্তু স্থান করতে পারেনি। যদিও এর আগে অপরাজিত এই ছবিটি করে ঋতু কামাল যে জায়গাটা পেয়েছিল, আমরা তাকে যে জায়গাটায় বসিয়েছিলাম সেখানে আমরা দেখতে পাবো যে সত্যজিৎ রায়ের ভূমিকায় সে যেভাবে পারফর্ম করেছে সেটা কিন্তু অনবদ্য, অসাধারণ। তো সেক্ষেত্রে মানুষের একটা এক্সপেকটেশন থেকেই যায় যে সেদিন কুয়াশা ছিল তো সেরকম কাজ হবে, কিন্তু বেসিক্যালি এই ছবিটিও কিন্তু বক্স অফিসে কোনো সাড়া ফেলতে পারেনি বা মানুষের কাছে সেইভাবে কিন্তু পৌঁছতে পারেনি। এখানে কিছু মানুষের বা কিছু বয়স্কদের যে বেদনা, যে ছেলে মেয়েদের থেকে তাদের যে দূরত্ব, এই দূরত্বটাকে এখানে তুলে ধরা হয়েছে। ফলে যেমন নাতি নাতনিদেরকে দাদুরা কাছে না পেয়ে যে অবস্থাটা তৈরি হয়, তারা ডাইরেক্ট তাদেরকে আদর করতে পারছে না, ছবির মধ্যে দিয়ে তাদেরকে আদর করছে। ফলে এই বেদনাগুলো এবং কিছু বয়স্ক মানুষ যেমন দেবশঙ্কর হালদারও রয়েছে এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, ফলে তাদের মধ্যে যে এই বয়স্ক মানুষদের মধ্যে যে কেমিস্ট্রি গুলো তৈরি হচ্ছে, তাদের যে ভাব ভালোবাসা এই বন্ধুদের মধ্যে প্লাস তাদের যে বেদনা দুঃখ, এই জায়গাটা কিন্তু ছবিটির মধ্যে দিয়ে উঠে এসেছে। কিন্তু যদিও এই ছবিটি উঠে এসেছে কিন্তু সেইভাবে কিন্তু মানুষকে সেই আনন্দ দিতে পারেনি যেটা মানুষ সাধারণত এখনকার সিনেমা দিয়ে চায় বা মানে পাওয়ার চেষ্টা করে। উল্টো দিকে রাজর্ষি দেব পরিচালিত যদি সাদা রঙের পৃথিবীর কথা বলি, সেই ছবিটিও কিন্তু তিনি যখন তৈরি করেছিলেন সেই ছবিটি অন্যরকম একটা গল্প বা অন্যরকম কন্টেন্টকে ধরবার চেষ্টা করেছিলেন। আমরা জানি বেনারস এমন একটা জায়গা যেটা হচ্ছে একটা পবিত্র তীর্থস্থান, সেখানে বিশেষ করে যে বিধবা পল্লী আছে সেখানকে কেন বিধবারা থাকে, তারা ঈশ্বরের নাম করবে এবং শেষে স্বর্গধাম প্রাপ্ত হবে, এরকম একটা চিন্তাধারা থেকেই এখানে বিধবাদের রাখা হতো। কিন্তু সেই বিধবাদেরকে ঘিরে একটা র্যাকেট চালু হয়েছে, সেই বিধবাদেরকে নিয়ে বিভিন্ন রকম নারী পাচার বা নারী সংগঠিত বিভিন্ন রকম কাজকর্ম তাদের সাথে করা হচ্ছে, একটা দুষ্কৃতিজনক কাজকর্ম তাদেরকে নিয়ে চলেছে। ফলে সেই র্যাকেট গ্যাংটা ধরার জন্য কেউ আসছে। এখানে আমরা শ্রাবন্তীকে দেখতে পাবেন, শ্রাবন্তীর এখানে ডুয়েল রোল দেখতে পাবেন, একটা ভিলেন, একটা মানে অরিজিনাল তার যে মেন মানে তার যে ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সেরকম একটা ক্যারেক্টার। কিন্তু এই ছবিটি যেভাবে কন্টেন্ট তৈরি করা হয়েছিল, যখন টিজার বা ট্রেলার দেখি আমরা কিন্তু মনে করি যেমন ছবিটি সেইভাবে চলবে, কিন্তু সেইভাবে ছবিটি কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। কারণ এখানে অনেক জায়গায় এরকম হয়েছে, ছবিটি দেখলে আমরা বুঝতে পারবেন যে প্রতিটি ক্যারেক্টার গুলো জাস্ট আসছে, কিন্তু সেই ক্যারেক্টার গুলো আসার যে মোটিভ, সেই মোটিভটা কিন্তু কোনোভাবে মানুষ রিলেট করতে পারে না, বা কোনো জায়গায় অনেক বেশি ইলংগেট করা হয়েছে, ছবিটিকে কিন্তু টেনে টেনে লম্বা করবার চেষ্টা করা হয়েছে, ফলে তো মানুষের যে ধৈর্যচ্যুতি ঘটেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ছবিটিও তেমন ভাবে চলেনি। আয়ুরেখা ছবিটির কথা যদি বলি, এখানে জয়দীপ ঘোষ যেভাবে পরিচালনাটা করেছিলেন সেখানে দেখিয়েছেন যে এখানেও একটা ক্রাইম ড্রামা বলতে পারেন এটা, যে এখানেও কিছু মানুষকে মার্ডার করা হচ্ছে, মার্ডার করার পর তাদের আয়ুরেখাটা কেটে দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সময়কার মানে বিশেষ করে জ্যোতিষী যারা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই অঘটনটা ঘনিয়ে আসছে। এবং এখানে ঋত্বিক চক্রবর্তী অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর করেছে, এবং তিনি স্পেশাল পুলিশ ইন্সপেক্টর যিনি ছুটিতে ছিলেন, এবং তাকে ডেকে আনা হয় শুধুমাত্র কিছু স্পেশাল কাজের জন্য। তো এখানেও এই স্পেশাল কাজের জন্য তাকে ডাকা হয় এবং সে এই কেসটাকে সলভ করে। এই কাজের মধ্যে দিয়ে ঋত্বিক চক্রবর্তীর ভূমিকাটা কিন্তু ভালো লাগে। ঋত্বিক চক্রবর্তী বরাবরই ভালো অ্যাক্টর, ফলে তার অ্যাক্টিং এর জায়গাটা ঠিক হলো, কিন্তু ওভারঅল ছবিটি কিন্তু মানুষের মনে সেভাবে সাড়া ফেলতে পারেনি। অভিমন্যু মুখার্জি অহল্যার কথাও যদি বলি, এটাতে কিন্তু বনি সেনগুপ্ত যতগুলো কাজ আমরা দেখেছি সেক্ষেত্রে বলতে পারি বনি সেনগুপ্ত কিন্তু একটা ভালো কাজ। এই অহল্যা ছবিটির মধ্যে দিয়ে আমরা যে পার্সপেক্টিভ গুলো পাচ্ছি, যেখানে একটা রিলেশনস পাচ্ছি, একটা বিভিন্ন রকম রিলেশনস, বিভিন্ন রকম প্রেম সুলভ একটা বিষয় আমরা এখানে যেমন তুলে ধরতে দেখতে পাচ্ছি, তেমনি তার পাশাপাশি কিছু ভৌতিক অ্যাম্বিয়েন্সও তৈরি করা হচ্ছে, কিছু প্যারানর্মাল ঘটনাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। ফলত এই প্যারানর্মাল ঘটনাগুলো যখন দেখানো হচ্ছে তখন কিন্তু আমাদের মধ্যে যে সাসপেন্স গুলো ক্রিয়েট করছে সেটা আমাদের ভালো লাগে। কিন্তু ওভারঅল এটা একটা জেনারেল ছবি হয়ে দাঁড়িয়ে গেছে, মানে এটা কিন্তু খুব বেশি যে সাড়া ফেলেছিল সেরকম নয়, কিন্তু মানুষের মধ্যে কিছু জায়গায় কিছু সিন নিয়ে মানুষ আলোচনা করেছে, এখানে বনি সেনগুপ্তর পারফর্ম নিয়ে আলোচনা করেছে, কিন্তু ওভারঅল ছবিটি কিন্তু সেইভাবে সেই মাত্রাটা কিন্তু পেয়ে আসেনি।
উল্টো দিকে আমরা যদি বলি যে মির্জা ছবিটির কথা, দেখুন এই মির্জা ছবি নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা পরিকল্পনা চলছে। আমরা জানি যে অঙ্কুশ তার নিজস্ব প্রোডাকশন থেকে এই ছবিটি তৈরি করছে প্রথমবার। তিনি অ্যাজ অ্যান অ্যাক্টর এবং একজন প্রডিউসার হিসাবে কিন্তু এই প্রথম ছবিটি করে তিনি কিন্তু একটা দৃষ্টান্ত গড়তে চেষ্টা করেছিল, এবং আমরাও যখন দেখেছি তখন এই ছবির ট্রেলার বা টিজারে যেভাবে একটা মেন স্ট্রিম ফরম্যাটকে আনা হয়েছিল এবং তার জন্য যে বাজেট প্রডিউস করা হয়েছিল সেটাও কিন্তু আমাদের মনে এরকম একটা আশা জুগিয়েছিল যে এই ছবিটিও হয়তো দক্ষিণী ছবির সমসাময়িক কোনো ছবি হতে পারে, দক্ষিণী ছবির সমসাময়িক, দক্ষিণী ছবিকে টপকাতে পারবে বা তার একেবারে সেই রকম সাযুজ্যপূর্ণ কোনো ছবি হয়তো হবে না, কারণ জানি দক্ষিণী ছবির যে বাজেট সেই বাজেট বাংলা ছবি কোনোদিনই প্রডিউস করতে পারবে না। ফলত তবুও একটা তার ধারে কাছের কোনো ছবি হওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রোডাকশনটাও কিন্তু দর্শক মনে সেই লেভেলে যেটা আমরা আশা করেছিলাম সেই লেভেলে ছাপ কিন্তু ফেলতে পারিনি। উল্টো দিকে আরো এরকম অনেক ভিন্ন গোত্রে বা ভিন্ন ধারার বা অন্য ধারার ছবি তো তৈরি হয়, সেরকম ছবিও কিন্তু বাঙালিদের কাছে বেশ কিন্তু জনপ্রিয়তা প্রাপ্ত হয় বা পায় আমি দেখেছি। কিন্তু সেরকমই একটা ছবির চিন্তা ভাবনা করে হয়তো রাজা চট্টোপাধ্যায় মানিক বাবুর ক্যামেরা ছবিটি তৈরি করেছিল। এই ছবিটিতে সব্যসাচীকে আমরা দেখতে পাবো, কারণ সব্যসাচী দেখুন মানিকবাবু ক্যামেরা মানে মানিকবাবু বলতে আমরা সত্যজিৎকে বুঝি, ফলত সত্যজিৎ রায়ের সিনেমা বা তার যে মোটিভেশন সেই মোটিভেশনটা কোনোভাবে মানে সব্যসাচীর মধ্যে আসে এবং তিনি বিভিন্ন ফ্রেম দেখতে ভালোবাসে বা বিভিন্ন ফ্রেম তিনি দেখতে পান, তার জন্য প্রচুর পড়াশুনো করে এই ফিল্ম নিয়ে, এবং তিনি এরকম ভাবে ছোট ছোটগুলো তার কথন মধ্যে দিয়ে তার কথা মানে তার যে চিন্তাগুলো সেগুলো ছবি আকারে এক এক করে উঠে আসে। এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। ফলত এই অন্য ধারার ছবি হলেও ছবিটি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার একটা জায়গা ছিল, কিন্তু ওভারঅল দুঃখবশত এই ছবিটিও কিন্তু আমাদের কাছে সেই লেভেলের সাড়া ফেলতে পারিনি। এমনকি সৌম্যজিৎ আদক পরিচালিত তিলোত্তমাও কিন্তু আমাদের সাড়া ফেলতে পারেনি, যেখানে কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল। তো এই তিলোত্তমায় আমরা দেখতে পাবো সেখানে যে তিলোত্তমা নামক একটা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমের মূল কর্ণধারী হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। এই পরাণ বন্দ্যোপাধ্যায় টোটাল কিভাবে এই আশ্রমটাকে চালনা করছে বা এই আশ্রমকে ঘিরে যে যে কাণ্ডগুলো ঘটছে সেই কাণ্ডগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা মানুষ যে এই পরাণ বন্দ্যোপাধ্যায় এই যে মানুষটা যে বৃদ্ধাশ্রমটাকে চালাচ্ছে এই মানুষটি কিন্তু অন্য অনেকের কাছে আইডল হয়ে যাচ্ছে। ফলত সেই ব্যাপারটা অর্থাৎ একটা বয়স্ক মানুষ তার নিজের কাজের মধ্যে দিয়ে নির্দিষ্ট জায়গা তৈরি করছে এবং সে মানুষের কাছে আইডল হচ্ছে, এটাও কোনো কোনো জায়গায় কিন্তু মানুষকে মোটিভেট করে। কিন্তু ছবির মেকিং গুলো এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছে বা ছবির গল্প বলাটা এমন হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু কোনোভাবে মানুষকে ছুতে পারছে না। এই ছবিটি শুধুমাত্র মানে আপনারা যারা রিভিউ দেখেছেন বা যারা সিনেমাটি দেখেছেন বুঝতে পারবেন যে এই ছবিটি পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে মনে হয় সবচেয়ে খারাপ ছবির মধ্যে একটা, কারণ এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়কেও যেভাবে আমাদের তুলে ধরা হয়েছে সেই জায়গাটাও কিন্তু আমাদের ছুতে পারছে না। কারণ আমরা জেনারেলি জানি যে পরাণ বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ, সে যে জায়গায় থাকে যে ছবিতে থাকে অন্তত সেই ছবিটা কিছু না হোক একটা জেনারেল ভূমিকা আনে, কিন্তু এই ছবিটি বিলো দ্য লেভেল একদম চলে গেছে। এই ছবিটি কোনোভাবেই মানে আমি তো এর আগে বলছিলাম যে মানিকবাবুর ক্যামেরা যে লেভেলটা পেয়েছে অ্যাটলিস্ট মানুষের কাছে তিলোত্তমা কিন্তু সেই জায়গাটাকেও ছুঁতে পারেনি। ফলত একটা ওস্ট সিনেমা হিসাবে কিন্তু এই তিলোত্তমাকে আমরা বিচার করতে পারি। এই সিনেমাটা কিন্তু সেইভাবে মানুষের কাছে কোনোভাবেই এগোতে পারেনি বা মানুষকে ছুঁতে পারেনি বা অ্যাজ এ সিনেমা বলে এই ছবিটিকে কিন্তু আমরা খুব বেশি ভাবে ধরতেও পারবো না। উল্টো দিকে দাঁড়িয়ে যদি আমরা রাজদীপ ঘোষের বনবিবি দেখি সেটা কিন্তু আবার একটা অন্য ধারার হলেও একটা অন্য মাত্রা নিয়ে এসেছিল সিনেমার জগতে। এখানে আমরা দেখতে পাবো যে পারনোকে সেখানে সুন্দরবনের একটা চিত্রকে তুলে ধরা হয়েছে। সুন্দরবনের এখানেও একটা বিধবা পল্লী আছে, আমরা এর আগে দেখেছিলাম সাদা রঙের পৃথিবী বেনারসের যে একটা বিধবা পল্লী আছে সেটাকে নিয়ে কাজ করা হয়েছে, তো এখানে বনবিবিতেও কিন্তু একটা বিধবা পল্লীকে নিয়ে কাজ করা হয়েছে। ফলে এই বিধবা পল্লীদের নিয়ে কাজ করা হচ্ছে এবং এখানেও এই সুন্দরবনের যে ক্রাইম পেরিফেরি সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে, কিন্তু সেখানকার যে ডাইলেক্ট সেখানকার যে সিনেমাটোগ্রাফি সেই জায়গাগুলোকে যেভাবে তুলে ধরা সেভাবে যে তথ্যগুলোকে তুলে ধরা হয়েছে সেই জায়গাটা কিন্তু মানুষকে টাচ করেছে। আসলে মানুষের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার যে বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে বাঙালিরা যেখানে তাদের নিজেকে ছুঁতে পারে নিজেকে পেতে পারে সেই জায়গাটা সেই ছবিগুলো কিন্তু মেন স্ট্রিম না হলে অন্য ঘরানা হলেও মানুষ কিন্তু লুফে নেয়। বনবিবি তাই, বনবিবিও কিন্তু 29th ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল এবং সেটাও কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এবং শুধু নয়, যেমন বিজয়ার পরে একটা বোদ্ধাদের কাছে, বিজয়ার পরে যথেষ্ট ভালো সিনেমা সেটা বোদ্ধাদের কাছে যেমন জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু একটু স্লো পেস হয়ে যাওয়ার জন্য মানে সাধারণ মানুষের কাছে হয়তো বিজয়ার পরে সেভাবে আসেনি, কিন্তু বিজয়ার পরে একটা মাইলস্টোন সিনেমা হয়ে রয়েছে। কিন্তু বনবিবি
একদিক দিয়ে যদি আমি বলি সেটা কিন্তু পেসটা কিন্তু অতটা স্লো নয়, ফলত এটা কিন্তু সাধারণ মানুষের কাছেও কিন্তু সেইভাবেই জনপ্রিয়তা নিয়ে এসেছিল। এটা কিন্তু বনবিবির একটা বড় জায়গা। উল্টো দিকে দারোগা মামুর কীর্তিকে আপনি দেখুন, নেহাল দত্ত পরিচালিত এই ছবি, এই ছবির মধ্যে দিয়ে অনেকদিন বাদে আমরা কিন্তু রঞ্জিত মল্লিক আবার কামব্যাক করতে দেখতে পাচ্ছি। ফলত মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে রঞ্জিত মল্লিক মতন একজন অ্যাক্টর যিনি আবার কামব্যাক করছেন, ফলত সেই ছবির মধ্যে নিশ্চয়ই এমন কোনো রসদ থাকবে যেটা মানুষকে ছুঁতে পারবে। কিন্তু ছবিটিকে একদম বালখিল্য তৈরি করা হয়েছে, এর মধ্যে বেশ কিছু স্ল্যাপস্টিক কমেডি দেওয়া হয়েছে। ছবিটির গল্প তো আপনারা সকলেই জানেন যে একটা জায়গা, যে জায়গাটাতে বিভিন্ন ক্রাইম পেরিফেরি হচ্ছে এবং সেখানে রঞ্জিত মল্লিক আছে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর এবং তিনি সেটাকে ঠিক করবার চেষ্টা করছে জায়গাটাকে। কিন্তু সেই জায়গাতে যে কমেডি এলিমেন্টগুলো দেওয়া রয়েছে এবং রঞ্জিত মল্লিক এখানে কবিতা লেখে, সেই কবিতা লেখে যে ধরনগুলো যেভাবে ব্যবহার করা হচ্ছে এবং কবিতাগুলো বলছে যখন যেভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তার অভিনয়কে যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেই জায়গাটা একেবারেই কিন্তু আমাদের ছুঁতে পারে না। ফলত পুরো ছবিটি একটা বালখিল্য ছবি হিসাবে কিন্তু পরিচালিত হয় এবং এই ছবিটি কোনোভাবেই দর্শকদের তো মানে এঙ্গেজ করতে পারেই না, ইভেন সিনেমা হলে এই ছবিটি কিন্তু বেশি দিন চলেনি। এরপরে আমরা চলে আসব এমন একটি সিনেমার কথা যেটি বাংলা সিনেমায় এই সময় দাঁড়িয়ে কিন্তু একটা নতুন কিছু সংযোজন করলো। অর্থাৎ আপনারা তো জানেন যে এআই এই সময় কিন্তু সিনেমা জগতে থেকে শুরু করে টেকনিক্যাল জগতে কিন্তু একটা বিশেষভাবে নিজের অবস্থান করে নিয়েছে। ফলত বাংলা সিনেমায় কিন্তু এই এআই এর ব্যবহার বা রোটোর ব্যবহার কিন্তু এর আগে হয়নি। এর আগে বিদেশি সিনেমায় হয়তো এইরকম কিছু কিছু এআই এর ব্যবহার বা রোটোর ব্যবহার আপনারা দেখে থাকবেন, কিন্তু বাংলা সিনেমা এই প্রথমবার কিন্তু রোটোর ব্যবহার বা এআই এর ব্যবহার কিন্তু করলো সৃজিত। সৃজিত তার অতি উত্তম সিনেমার মধ্যে দিয়ে যেভাবে উত্তম কুমারকে আবার ফিরিয়ে আনলেন। আমরা তো জানি যে উত্তম কুমার এমন একটি মানুষ যে একা একটা সময় ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছিল। অর্থাৎ উত্তম কুমার কিন্তু এমনই একজন মানুষ যেটা একদম বয়স্ক লোক থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত সকলের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই মানুষটিকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসা হলো এই রোটো বা এআই এর মাধ্যমে। যদিও এই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর বেশ কিছু কিছু জায়গায় একটু উঠে উঠে রয়েছে, অর্থাৎ টেকনোলজিক্যাল দিক দিয়ে যে খুব বেশি সাউন্ড বা খুব বেশি পলিশিং এই সিনেমার মধ্যে নিয়ে আসা হয়নি বা ব্যবহার করা যায়নি কোনোভাবে, যেহেতু বাজেটও আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু অসুবিধা হতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু ওভারঅল যে নতুন পরিকল্পনাটাকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এটাই কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা বড় মাইলেজ নিয়ে নিয়েছে। কারণ এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো জায়গা করেছে, বহুত দিন পর্যন্ত চলছে, বহুল প্রচলিত হয়েছিল। অ্যাকচুয়ালি এই সিনেমা সম্পর্কে কিছু গল্প আছে যে এই সিনেমাতে যেহেতু বিভিন্ন এমন এমন জায়গায় একদম রিয়েল টাইমের কিছু অভিনেতা আর উত্তম কুমারের অভিনীত বিভিন্ন ছবিগুলোকে নিয়ে এমনভাবে সংযোজন করা হয়েছে যাতে মনে হয় যে পুরো একই লাইনে পুরো ছবিটি চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় সাউন্ডের যে একটা সাউন্ডের মেলামেশা বা সাউন্ডকে একসাথে পলিশিং করা, একসাথে মিলিয়ে দেওয়ার তো একটা ব্যাপার থাকে যাতে উঠে না থাকে। তো সেক্ষেত্রে অনেক জায়গায় উত্তম কুমারের ভয়েসকে কিন্তু নকল করেও ব্যবহার করা হয়েছে এবং সেটা এমনভাবে এমন প্ল্যানিং এ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজে বুঝতেই পারবেন না যে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছে যেন সেটা উত্তম কুমারই বলছে, কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি কিন্তু এই বিষয় নিয়ে ডিসক্লোজ করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে কিভাবে এর ভয়েস রেকর্ডিং গুলো করা হয়েছে কিছু কিছু জায়গায় মেলানোর জন্য। যদিও কিছু কিছু জায়গায় একদম উত্তম বাবুর ভয়েসকে একদম সরাসরি ভাবেই রাখা হয়েছে। তো এই যে মেলবন্ধন গুলো করার জন্য যে খাটনি এবং এই নতুন জিনিসকে তুলে আনার জন্য এই ছবিটি কিন্তু আমাদের বাংলা সিনেমায় একদম একটা অন্যরকম ধাঁচা বা অন্যরকম একটা সিস্টেম নিয়ে এসেছিল, অন্যরকম একটা জনরা নিয়ে চলে এসেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সৃজিতকে একটা বাহবা অবশ্যই দিতে হয় এবং এই সিনেমাটাও কিন্তু সিনেমা জগৎকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বলতে পারি একটু এক ধাপ আগিয়ে নিয়ে গেল। এরপরে আমি যদি রবিন্স কিচেন বলে একটি ছবির কথা বলি যেটা খুব বেশি প্রচলিত নয়, ইভেন অনেক মানুষ হয়তো নামটাও জানে না, বাপ্পা পরিচালিত এই ছবিটিও কিন্তু বনি কাজ করেছিল। তো এখানেও বনি প্রিয়াঙ্কার একটা প্রেম দৃশ্য আমরা দেখতে পাবো। এখানে একটা কিচেন ওরিয়েন্টেড, একটা ক্যাফে ওরিয়েন্টেড গল্প। রবিন্স অর্থাৎ বনি যেভাবে একটা নতুন ডিশ তৈরি করছে, যে ডিশটি সে তার মার কাছ থেকে শিখেছিল এবং সেই ডিশটি যখন তৈরি করে সেটা বহুল প্রচলিত হয়ে যায় সেই সময় শহরে, সবাই খেতে চাইছে। একটা সময় সে ব্যাঙ্গালোর চলে যায়, প্রিয়াঙ্কা সেটাকে চালায়। ফলত এই বিষয় নিয়ে গল্পটা উঠে এসেছিল এবং এই গল্পের মধ্যে দিয়ে মানুষের মধ্যে এই ক্যাফে ওরিয়েন্টেড যে জীবন, সেই জীবনটাকে তুলে আনার চেষ্টা
চেষ্টা করেছিল এবং তার পিছনের যে খাটনি সেটাকেও তুলে আনার চেষ্টা করেছিল, কিন্তু এই ছবিটিও সেভাবে কিন্তু আমাদের কাছে সাড়া ফেলতে পারেনি। তবে মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প মানুষকে কিন্তু অনেকটাই এঙ্গেজ করেছে, অনেকটাই আনন্দ দিয়েছে। কারণ এই গল্পের মধ্যে শাশ্বত এবং অপরাজিতা আঢ্যকে আমরা দেখতে পাবো, তাদের দুজনের কেমিস্ট্রি, শুধু কেমিস্ট্রি নয়, তাদের বয়স থেকে ওভার বয়সের দুজন মানুষ তৈরি করে তাদের কেমিস্ট্রিকে তৈরি করা হয়েছে। আমরা জেনারেলি জানি যে অপরাজিত আঢ্য এমন একজন ব্যক্তিত্ব যাকে কিন্তু খুব বেশি বয়স্ক কোনো চরিত্রে আমরা কিন্তু কল্পনা করতে পারি না, যে গ্ল্যামার তার মধ্যে রয়েছে সেখানে কিন্তু তাকে অনেক বয়স্ক কোনো চরিত্রে ফেললে আমরা সবাই মেনে নিতে পারি না। কিন্তু এখানে যেভাবে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং একজন নন বেঙ্গলি টায়ার কোম্পানির মালিক শাশ্বত, যেও অনেকটা বয়স্ক, যে বিবাহ করেনি, আর এদিকে তিনি বিধবা, এই দুজনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে, যেভাবে তাদের প্রপোজ, এই জায়গাটা কিন্তু অনেক বেশি আমাদেরকে ছুঁয়েছে, আমাদের ভালো লেগেছে। একটা নতুন ধরনের গল্প আমরা পেয়েছি এখান থেকে। আমরা দেখেছি যে কিছু কিছু হিউমার উঠে এসেছে, কিছু কিছু মজার মজার কমেডি উঠে এসেছে, যে কমেডিগুলো আমি স্ল্যাপস্টিক কমেডি বলবো না, যে কমেডিগুলো অনেকটাই কিন্তু সাটিল কমেডি। ফলত শাশ্বত যেহেতু রয়েছে, শাশ্বতের মধ্যে সাটিল কমেডি ব্যাপারটা বরাবরই রয়েছে, ফলত সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে ছুঁয়ে গেছে মানুষকে। এবং এই বয়স্কদের যে প্রেম, তাদের যে প্রপোজ, এই ব্যাপারটা মানুষের কাছে কিন্তু একটা অনবদ্য অন্যরকম ব্যাপার হিসাবে লেগেছে। ফলত এই ছবিটিও কিন্তু মানুষকে ছুঁয়েছে বা মানুষের ভালো লেগেছে। বক্স অফিস একদম ছাপিয়ে গিয়েছে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ভালো লেগেছে, জনপ্রিয়তা পেয়েছে এবং বেশ কিছুদিন সিনেমা হলেও মানুষ গিয়েছে এই ছবিটিকে দেখার জন্য। আলাপ ছবিটি তো আরো একটু অন্যরকম, প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এই ছবিটিও কিন্তু বেশ মানুষকে ছুঁয়েছে, মানুষের ভালো লেগেছে। এই ছবিতে মিমি চক্রবর্তীকে দেখতে পাবো, আবিরকে দেখতে পাবো। এই গল্পটা একটু এরকম যে একটা ফ্ল্যাটের মধ্যে, সেই ফ্ল্যাটে দুজনই চাকরি করে, তো ফ্ল্যাটের মধ্যে একজন সন্ধ্যাবেলায় থাকে, একজন সকালবেলায় থাকে, দুজনই আইটি সেক্টরে কাজ করে। বিশেষ করে আবির সকালবেলা বেরিয়ে, সন্ধ্যেবেলা বেরিয়ে যায়, কারণ সন্ধ্যেবেলা তার বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কথাবার্তা থাকে বা ক্লায়েন্টকে নিয়ে কাজকর্ম থাকে, ফলে সন্ধ্যেবেলাটা সে নেয় না, সে সকালবেলা থাকে। আবার রাত্রিবেলা মিমি থাকে, সকালবেলা মিমি বেরিয়ে যায়। ফলত এই একই ফ্ল্যাটে দুজনে থাকছে, দুজনের মধ্যে দেখা হচ্ছে না, কোথাও গিয়ে এরকম মনে হয় যে সির্ফ তুম যে ছবিটি হয়েছিল সঞ্জয় কাপুরের, সেই ছবিটির কথা কোথাও আপনাদের মনে পড়ছে, যে সেখান দিয়ে চিঠি লিখছে পরস্পরকে, কিন্তু তাদের সঙ্গে দেখা হচ্ছে না, শেষে তাদের মধ্যে যে মিল যখন হচ্ছে, সেই ক্লাইম্যাক্সটা একদম অন্য মাত্রায় আমাদের নিয়ে চলে গেছিল। তো এখানেও আপনারা সেই রকম একটা ধাঁচ কিন্তু তুলে দেখতে পাবেন, তুলে উঠে আসছে সেই জায়গাটা কিন্তু। কারণ সেখানেও আমরা দেখতে পাবো চিঠি লেখা প্লাস একদম টেকনিক্যাল সাউন্ড যুগে, এখন যেমন ফোনে কাজ, দুটো রকমই, দুটো অ্যাম্বিয়েন্সে কিন্তু এখানে ধরা হয়েছে। এবং তাদের যে এই রোম্যান্স, এই রোম্যান্সটা, না দেখা রোম্যান্স, এই জায়গাটা যেন মানুষকে কিন্তু ভাবিয়েছে বা মানুষকে ভালো লেগেছে, মানুষকে সেই রসটা দিতে পেরেছে, যেটার জন্য মানুষ এই ছবিটিকে নিয়েছে, মানুষ দেখতে গেছে এবং বক্স অফিসে ভালো কালেকশন করেছে। খুব বেশি না হলেও কিন্তু ভালো কালেকশন করেছে। একদম বলবো না যে একদম পড়ে গেছে ছবিটি বা একদম হাইফাই কোনো লেভেলকে ছুঁয়ে ফেলেছে, এরকম নয়, কিন্তু ছবিটি যেভাবে মানে মেকিং করা হয়েছে তাতে সাধারণ মানুষ আনন্দ পেয়েছে। অ্যাটলিস্ট অন্যান্য ছবির তুলনায়, এর আগে যে সমস্ত ছবি বললাম সেই ছবির তুলনায় কিন্তু অনেক অনেক বেশি ভাবে মানুষকে আনন্দ দিতে পেরেছে এবং এঙ্গেজ করতে পেরেছে। দাবাড়ু ছবিটির কথা যদি বলতে যাই, পথিকৃৎ বসু পরিচালিত, উইন্ডোজ প্রযোজিত যে ছবিটির কথা, সেক্ষেত্রে আমরা আগেই বলেছি যে রক্তবীজ আপনারা দেখেছেন, কারণ রক্তবীজের মধ্যে দিয়ে উইন্ডোজ নিজের ঘরানা ভেঙে নতুন একটা ঘরানায় এসে কাজ করেছে, একটা থ্রিল জনরা এসে কাজ করছে, এবং এর পর থেকে উইন্ডোজ এরকম কাজ করবে বা আগেও করছে এরকম মানে জানি আমরা। তো সেক্ষেত্রে দাবাড়ু একটা অন্য ওরকম টাইপের একটা গল্প, যে এখানে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনীকে তুলে ধরা হয়েছে। সূর্যশেখর গঙ্গোপাধ্যায় আমাদের কলকাতার একদম সব থেকে বলতে পারেন আমাদের ভারতবর্ষের সবচেয়ে ছোট বয়সের গ্র্যান্ড মাস্টার, তো তার জীবনী, তার বায়োপিককে তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে একটা যে মোটিভেশন, সেই মোটিভেশনটা আমাদের কোথাওভাবে টাচ করে, সেই মোটিভেশন যেহেতু টাচ করছে, ফলত দাবাড়ু মানুষকে অনেকটা টানছে, কারণ এই সময় এই নেগেটিভ যুগে মানুষের এই মোটিভেশনটা চাই, সেই মোটিভেশনটা নিয়ে এসছে। এই জাতীয় কাজে যে ধরনের কাজের মেকিং হওয়া উচিত, যে ধরনের মানে সমস্ত ডিওপির কাজ হওয়া উচিত, মথুরা পালিত সেখানে সেই ধরনের কাজগুলোই করেছেন। প্রত্যেকটা সিনের সঙ্গে সাজুজ্য রয়েছে। এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে তো আমরা জানি যে একজন গ্ল্যামারাস নায়িকা হিসাবে, মেন স্ট্রিম নায়িকা হিসাবে আমরা জানি, কিন্তু তাকে এরকম একটা জায়গার মধ্যে ফেলা হয়েছে, এরকম একটা অন্য ধারার ছবির মধ্যে ফেলা হয়েছে, যেখানেও কিন্তু সে একদম তার ক্যারেক্টার অনুযায়ী একদম অসাধারণ একটা পার্ট করেছে। তো সেই জায়গাটাও আমাদের কোথাও ছুঁয়েছে। ফলত ওভারঅল দাঁড়িয়ে আমরা যদি দেখি, দাবাড়ু কিন্তু এই সময়টা দাঁড়িয়ে একটা বেশ ভালো ছবি হয়েছে। এবং নয়ন রহস্য নিয়ে বলতে গেলে দেখুন, এটা যেহেতু সন্দীপ রায়ের ছবি, এবং সন্দীপ রায় অনেকটাই আমরা জানি সত্যজিৎ রায় দ্বারা ইন্সপায়ার, কারণ তার ছেলে, ফলত তার দ্বারা ইন্সপায়ার হবেই, এবং সন্দীপ রায়ের কাজগুলো অনেকটা সেই ধরনের। এবং এই ছবির মধ্যেও আমরা ফেলুদাকে কিন্তু নতুনভাবে ফিরে পাচ্ছি। গল্পটা তো আপনারা সকলেই জানেন, এক্সট্রা করে বলার কিছু নেই, কিন্তু এখানেও আমরা ফেলুদাকে ফিরে পাচ্ছি। কিন্তু এই ছবিটি যদিও বর্তমান এখনো সেই ছবিটি চলছে, ছবিটি মোটামুটি অ্যাভারেজ রেঞ্জে চলে যাচ্ছে,
এসছে, কিন্তু ছবিটির মধ্যে কোথাও যেন আমার মনে হয়েছে যে ছবিটির যে ফেলুদা বা তার সাথে যে জটায়ু বা তোপসের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিগুলো কোথাও যেন মিসিং। এবং এখানে যে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছে সেই ক্যারেক্টারটি কিন্তু আমরা যে ফেলুদাকে দেখে এসেছি সেই ফেলুদায় কিন্তু সেই ফেলুদার সাথে কিন্তু কোনোভাবে মিলছে না। এবং যদিও মিলছে না, মানলাম যে 2024-এ দাঁড়িয়ে সেই ফেলুদা তো অন্যভাবে কিছু করছে, কিন্তু সেই 2024-এর ছাপনি অনেক জায়গায় এমন এমন সিনগুলো ধরা হয়েছে যে সিনগুলো কিন্তু খুবই জোলো লাগে। ফলত সন্দীপ রায়ের ছবি আমরা যেভাবে দেখে থাকি সেই হিসাবে কিন্তু যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু নয়ন রহস্য সেই লেভেলটা অ্যাচিভ করেনি, কিন্তু তবু এখনো পর্যন্ত চলছে। যেহেতু সেখানে সত্যজিৎ রায়ের যে পেটেন্ট মিউজিক, সেই পেটেন্ট মিউজিকের কিছু ধারা রয়েছে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটাই সত্যজিৎ রায় দ্বারা ইন্সপায়ার হয়ে বেশ কিছু মিউজিক ব্যাকগ্রাউন্ড যেমনভাবে কাজ করা হয়েছে যেগুলোকে আমাদের মানে সেই নস্টালজিক করে দিচ্ছে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি, সেই ছবিটি কিন্তু অ্যাভারেজ একটা ছবি, আপনারা অবশ্যই দেখতে পারেন, এখনো চলছে। চালচিত্র এখন এটাও একটা অনবদ্য ছবি, এবং এই ছবির মধ্যে অঞ্জন দত্ত যেভাবে ডিরেকশনটা করেছে, এখানে একটা জিনিস দেখার বিষয় আছে। এখানে আবার সেই ফিরে ফিরে একটা জায়গায় আসবো, অঞ্জন দত্ত এখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছে, এবং একটা জিনিস আপনারা তো জানেন যে অঞ্জন দত্তর সাথে মৃণাল সেনের যোগাযোগটা অনেক দিন ধরে। ফলত মৃণাল সেনের যে অ্যাক্টিভিটি, মৃণাল সেনের যে ম্যানারিজম, সেগুলো কিন্তু অঞ্জন দত্ত একদম নিখুঁতভাবে উপলব্ধি করেছেন বা দেখেছেন। ফলত এই ছবির মধ্যে অঞ্জন দত্ত যে ক্যারেক্টারটা প্লে করেছে অ্যাজ এ মৃণাল সেন, সেই জায়গাটা কিন্তু বেশ একদম মানে মনে হচ্ছে যেটা মৃণাল সেনই কাজ করছে। ফলত সেই জায়গা থেকে, তার অভিনয়ের জায়গা থেকে শুরু করে দেখলে আমরা বলবো ছবিটি ভালো। ছবিটি অনেক জায়গায় পুরস্কৃত হয়েছে, ছবিটি ভালো হয়েছে। ছবিটি কিছু কিছু জায়গায় এরকম দেখাচ্ছে যে ক্যারেক্টার পিছনে ভয়েস ওভার চলছে, কিন্তু সামনে তারা কাজ করে যাচ্ছে। ফলত এটা একটা নতুন ইমপ্লিমেন্ট এই ছবির মধ্যে করা হয়েছে। কিছু কিছু জায়গায় শুধু স্টিল পিকচার দিয়ে কিছু কিছু সিনকে পাস করে দেওয়া হয়েছে, সেই জায়গায় নতুনত্ব। ফলত ছবির একটা নতুনত্ব রয়েছে, যেহেতু মৃণাল সেন একটা ইনোভেশন নিয়ে কাজ করতো। মৃণাল সেন ছবির মধ্যে একটা প্রত্যেকটা মানে সিনের মধ্যে প্রত্যেকটা যে ফ্রেমগুলো ধরা হতো একটা পেন্টিং বলে মনে হতো, তো এখানেও সেই জিনিসটা আছে। কিন্তু প্রশ্ন একটাই, যে এটা যেহেতু স্লো পেসের একটা ছবি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনকার জেনারেশনের মানুষ, যে আমি আগেও বলছিলাম যে খুব বেশি সময় ধরে তারা একটা জিনিসের মধ্যে ইনভলভ হয়ে বা এঙ্গেজ থাকতে ভালোবাসে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই স্পেসের ছবিগুলোকে মানুষ কতটা নেবে। হ্যাঁ, অবশ্যই যারা বোদ্ধা, বা আমি বারবার বলছি যারা সিনেমা বিশেষজ্ঞ বা সিনেমা দেখতে অন্যভাবে, তারা সিনেমাটা যাদের প্যাশন বলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ছবিটি ভালো লাগবে। ছবিটি নো ডাউট ভালো, কিন্তু ছবির যেভাবে যে চলনটা, সেই চলনটা এখনকার মানুষকে কতটা উদ্বুদ্ধ করবে সেটাই বড় ব্যাপার। তবে মোটামুটি যদি বলতে পারি অ্যাভারেজ লেভেলের ছবিটি চলেছে, কিন্তু বেসিক্যালি ছবিটি ভালো। তো এইগুলো আমি যদি বলি এখনকার সময়। আরেকটা ছবির নাম আমি আপনাদের বলতে পারি, বগলা মামা যে ছবিটি, সেই ছবিটিতে বলতে পারি সেই ছবিটিও কিন্তু একটা অন্যরকম, মানে একটা একদম টোটালি একটা কমেডি জনরার একটা ছবি হিসাবে আমরা সেখানে দেখতে পাবো। সেখানে একটা থিয়েটার ডিরেক্টর বা একটা থিয়েটার ওরিয়েন্টেড ছবি, সেই ছবিটির মধ্যেও যেখানে খরাজ মুখোপাধ্যায় যেভাবে কাজগুলো করেছে বা তার যে কমেডিগুলোকে যেভাবে তুলে ধরেছে, সেটাও মানুষকে ভালো লেগেছে। কিন্তু কোথাও কোথাও যেন এই ছবিটির মধ্যে যেন একটা স্ল্যাপস্টিক কমেডি অনেক বেশি করে উঠে এসেছে, অনেক বেশি করে তামঝাম রয়েছে ছবিটির মধ্যে, কিন্তু সেইভাবে মানুষকে ছোঁয়ার যে ইমোশন, সেটা হয়তো কোথাও কোথাও মিসিং আছে বলে সেই ছবিটিও কিন্তু মানুষের কাছে সেইভাবে কিন্তু উঠে আসেনি বা সেইভাবে প্রাধান্য পায়নি। এরপর যদি আমরা বুমেরাং সিনেমার কথা আসি, সেই সিনেমাটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে বাংলা ইন্ডাস্ট্রির জগতে কিন্তু এই সিনেমাটা কিন্তু একটু অন্য ধারার সিনেমা, বা এই সিনেমাটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, জিতের ক্যারিয়ারেও কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা অন্য ধাঁচার সিনেমা বলতে পারি আমরা। কারণ জিতকে আমরা জেনারেলি একটা মাস অ্যাপিল অভিনেতা হিসেবে আমরা জানি, যেখানে সে অ্যাকশন করবে, যেখানে তার বিভিন্ন রকম একটা অ্যাংরি লুকস আমরা পাবো। কিন্তু এই ছবির মধ্যে দিয়ে একদম ঘুরে গেল বিষয়টা। দেখুন, অনেক সময় অনেক আমরা এরকম সায়েন্স ফিকশন মুভি দেখেছি, কিন্তু সেই মুভির সাথে যদি আমরা এই বুমেরাংকে তুলনা করি তাহলে কিন্তু চলবে না। বুমেরাং এর মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো কিন্তু এই জন্যই এই সিনেমাটা কিন্তু অন্য ধারার হয়েছে, বা এই সিনেমাটি মানুষের কাছে এতভাবে জনপ্রিয়তা পেয়েছে। যেমন কি, যে এই সিনেমাটা একটা ফুল টু কমেডি সিনেমা। পরিষ্কার কথা হচ্ছে যে সায়েন্স ফিকশন মুভিগুলোর মধ্যে যে সিরিয়াসনেস ব্যাপারটা থাকে, সেই সিরিয়াসনেসের থেকে এখানে কিন্তু অনেক বেশি কমেডি ধারাকে তুলে আনা হয়েছে। সায়েন্স ফিকশনের বিভিন্ন বিষয়গুলোকে রাখা হয়েছে, তার সাথে কমেডিগুলোকে এমনভাবে সিচুয়েশন অনুযায়ী একটা সাটল কমেডির মধ্যে দিয়ে মেলানো হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগে। জিতের কমেডি সেন্স আমরা শুনেছি বা কিছু কিছু জায়গায় দেখেছি, কিন্তু ওভারঅল একটা সিনেমাকে কমেডি জনরা দিয়ে টেনে নিয়ে যাওয়া, এই ক্ষমতাটাও যে জিতের মধ্যে আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এই বুমেরাং সিনেমাটার মধ্যে দিয়ে। কারণ এখানে পুরোপুরি জিতের যে ডায়লগস ডেলিভারি, জিতের যে অ্যাপিয়ারেন্স, প্রত্যেকটাই কিন্তু একটা কমেডি ধারা। যদিও এর মধ্যে কিন্তু একটা মাস আপিল রয়েছে, যেমন জিতকে যখন আমরা প্রথম দেখতে পাচ্ছি, জিতের যখন ফার্স্ট আমরা স্ক্রিনে তাকে প্রেজেন্ট হতে দেখছি, সেই জায়গায় জিতকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা কিন্তু একটা মাস আপিল রয়েছে। কিন্তু তারপর ধীরে 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 এই সিনেমাটা কিন্তু এগোচ্ছে একদম অন্য গোত্রে। এখানে খরাজকে আমরা দেখতে পাবো, অর্থাৎ খরাজ মুখোপাধ্যায়কে আমরা এখানে দেখতে পাবো
পাবো যে সে অর্ধেক চাইনিজ অর্ধেক বাঙালি, ফলে তার যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু এমনি মানুষকে আনন্দ দিচ্ছে। হলের মধ্যে কোনো জায়গায় আপনারা কিন্তু বোর ফিল করবেন না এই সিনেমাটার জন্য, প্রত্যেকটা জায়গায় আপনাদের কিন্তু মাতিয়ে রাখবে। এরপরে আমি যদি আসি অযোগ্য সিনেমার কথা, সেক্ষেত্রে কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমাটার কথা আপনারা সকলেই জানেন। আর আপনারা জানেন যে কৌশিক গাঙ্গুলির বিভিন্ন সিনেমার মধ্যে একটা গন্ধ আছে, সেই স্পেশাল গন্ধটাই কিন্তু পরিচয় করিয়ে দেয় যে এটা কৌশিক গাঙ্গুলির ছবি। তো সেই যে ফ্লেভারটা, সেই যে ম্যাজিকটা কিন্তু অযোগ্যতে রয়েছে। কিন্তু অযোগ্যের সবচেয়ে বড় টার্ন পয়েন্ট যেটা হয়ে গেল সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি 50তম ছবি, এমন এটা হচ্ছে তাদের 50তম ছবি যেখানে তাদের এই মিট আপটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আবার প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একসাথে হচ্ছে। ছবিটির গল্পটা কিন্তু খুব সিম্পল, কিন্তু ওয়ে অফ টকিংটা কিন্তু একদম আলাদা। কারণ এখানে এই যে ট্রায়াঙ্গেল প্রেম আমরা বুঝতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল প্রেমের মধ্যে দিয়ে ছোটবেলায় প্রসেনজিতের সাথে ঋতুপর্ণার একটা সম্পর্ক সেটা আমাদের উঠে আসছে। শিলাজিতের সাথে বর্তমানে ঋতুপর্ণার বিয়ে হয়েছে। শিলাজিৎ এমনই একজন মানুষ, সে হয়তো এই মুহূর্তে চাকরি বাকরি নেই, ফ্রাস্ট্রেটেড একজন মানুষ। সেখানে আবার প্রসেনজিতের সাথে শিলাজিতের একটা বন্ধু হচ্ছে, এই বন্ধুত্বের থ্রু দিয়ে প্রসেনজিৎ পরবর্তীকালে আবার ঋতুপর্ণার কাছে আসতে চাইছে। তারপরে কি আসছে নাকি সে পুরোপুরি একটা ভিলেন হিসাবে প্রতিপন্ন হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা ছবিটা দেখে তবে বুঝতে পারবো। কিন্তু যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর। কারণ এখানে শিলাজিতের অভিনয় যেমন দেখার মতন, তেমনি ছোট ছোট এক্সপ্রেশনে কিভাবে মানুষকে ধরে রাখতে হয় সেটা কিন্তু প্রসেনজিৎ ইদানিং আরো বেশি করে দেখাচ্ছে। যদিও এখন ঋতুপর্ণা ভালো, কিন্তু এই দুজনের অভিনয় কিন্তু ছাপিয়ে গিয়েছে পুরো বিষয়টাকে। ফলে সেক্ষেত্রে আমি বলবো অযোগ্য কিন্তু একটা অসাধারণ সিনেমা। যদিও কিছু কিছু মানুষের কাছে হয়তো মনে হতে পারে এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো অযোগ্য লেন্দি হলেও যারা সিনেমাটাকে ভালোবাসে তাদের কাছে অযোগ্য কিন্তু যথেষ্ট ভালো একটা সিনেমা হিসাবে প্রতিপন্ন হতে পারে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি দেখি যে এতগুলো ছবি একের পর এক কিন্তু আমাদের কাছে উপহার হিসাবে এসেছে, বাংলা সিনেমা জগৎ আমাদের উপহার দিয়েছে। তাদের মধ্যে কিছু কিছু ছবিকে আমরা ধরে রেখেছি প্রাণ দিয়ে, কিছু কিছু ছবি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, কিছু কিছু ছবি কিন্তু একেবারেই আমাদেরকে ছুঁতে পারেনি। ফলত তারাও নিশ্চয়ই এগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, তারাও নিশ্চয়ই ভাবছে এই ছবিগুলো সম্পর্কে যে আরো কিভাবে ইনোভেট করা যায়, আরো কিভাবে নতুন করে ছবিগুলোকে আনলে বাংলা সিনেমাকে আরো বেশি উন্নত করা যায়। সেই চিন্তা অবশ্যই ছবিগুলো খারাপ হলেও সেই ছবিগুলোর মধ্যে দিয়ে একটা তো শিক্ষা আসে, সেই শিক্ষাগুলো হয়তো তারা পাচ্ছে, পরবর্তীকালে আরো ভালো সিনেমা আমাদেরকে দেবে। কিন্তু ওভারঅল যে পরপর সিনেমা আসছে, বাংলা সিনেমা যে একের পর এক থেমে না থেকে নিজের মতো করে নিজের কন্টেন্ট নিয়ে মানে ধীরে ধীরে ডেভেলপ করবার চেষ্টা করছে এবং ধীরে ধীরে নিজেকে আরো উঁচুতে এবং বিশ্ব দরবারে নিজের স্থানকে বহাল করার জন্য এগিয়ে যেতে চেষ্টা করছে, এই জায়গাটাই কিন্তু বাংলা সিনেমার প্রত্যেকটি সিনেমার মেকারকে কিন্তু ধন্যবাদ জানা উচিত। আমরা সরাসরি চলে আসবো আপকামিং যে সমস্ত সিনেমাগুলো আমাদের আসতে চলেছে এবং যেগুলো নিয়ে আমাদের কিন্তু বেশ এক্সপেকটেশন আছে, অর্থাৎ যে সিনেমাগুলো এবছরে বক্স অফিসে কিন্তু একটা ভালো সফলতা অর্জন করতে পারে বলে আমরা মনে করবো, সেই সমস্ত সিনেমাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি বলি তুফান সিনেমাটার কথা, দেখুন এই সিনেমাটার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এটি কিন্তু এপার বাংলা এবং ওপার বাংলার একটা যৌথ প্রোডাকশন বলতে পারি, অর্থাৎ দুই বাংলার মিলন ক্ষেত্র হবে এই প্রোডাকশনটার মধ্যে দিয়ে। তুফান যেটা হচ্ছে রায়হান রফি পরিচালিত এই ছবিটি, এবং যেখানে মূল ভূমিকা আমরা দেখতে পাবো শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে একদিকে ওপার বাংলার নায়ক এবং এপার বাংলার নায়িকা, এই দুজনের মেলবন্ধন হচ্ছে। এবং এই সিনেমাটি প্রযোজনা করছে এসবিএফ, চরকি এবং আলফা ওয়ান, এই তিনজন যৌথভাবে কিন্তু প্রোডাকশনটা করছে। এই সিনেমা সংক্রান্ত বিষয় যদি আপনারা একটু ডিটেল দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু অ্যানিমেল এবং কেজিএফ এই দুটোর কিন্তু একটা সংমিশ্রণ বা বলতে পারেন ইন্সপিরেশনে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এখানে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে অনেক জায়গায় আপনাদের দক্ষিণী তারকা যশের কথা মনে পড়তে পারে। তো সেই জায়গা থেকে এত কম বাজেটে এরকম একটি সিনেমা তৈরি করা, যেটাতে কিন্তু যশও কিন্তু মানে অর্থাৎ দক্ষিণী তারকা যশও কিন্তু এই সিনেমাটা সম্পর্কে যথেষ্ট ভালো মন্তব্যই করেছেন। মানে তিনি জানিয়েছেন যে বাংলায় এই জাতীয় সিনেমা কিন্তু এর আগে হয়নি, সত্যিই হয়নি। তো এই জাতীয় সিনেমা যে একটা অন্যরকম ধারা নিয়ে আসবে এবং এই সিনেমাটি একটা অন্যরকম একদম চূড়ান্ত কমার্শিয়াল একটা ফেজে আমাদের সামনে আসতে চলেছে, ফলত এই সিনেমাটি নিয়েও কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন রয়েছে। এরপর আমরা যদি চলে আসি ডাইরেক্ট পাগল প্রেমী বলে একটি সিনেমার কথা, সেই সিনেমাটাকে আমরা যদি পরিচালনার কথা বলি সেক্ষেত্রে করছে অভিরূপ ঘোষ, এর পরিচালনা করছে। তো এই সিনেমাটার মধ্যে মূলত আমরা আদ্রিতকে দেখতে পাবো এবং সেখানে আমরা তাকে একজন পাগল প্রেমীর ভূমিকায় দেখবো, যাকে কিন্তু আমরা বাংলার কবির সিং বলে চিন্তা করতে পারি। অর্থাৎ কবির সিং যারা দেখেছেন সেখানে তার যে একটা খ্যাপাটে পাগলামি তার মধ্যে রয়েছে, এখানে তার মধ্যে অর্থাৎ আদ্রিতের মধ্যে কিন্তু সেই পাগলামিটা দেখা যাবে। সে কলেজের নায়িকাদের কিন্তু জড়িয়ে ধরছে এবং ডাইরেক্ট গিয়ে সেখানে তাকে জিজ্ঞেস করছে যে তোমার এখনো পর্যন্ত আগে যেগুলো খেতে ভালো লাগতো সেগুলো খেতে ভালো লাগছে কিনা, মানে এই ধরনের একটা খ্যাপামি তার মধ্যে দেখা যাবে। ফলত এই সিনেমাটা যে একটা অন্য জনরার অন্যরকম একটা সিনেমা হতে চলেছে এটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ডিপ ফ্রিজ এই সিনেমাটার কথা যদি আমরা বলি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা পরিচালনা করেছে অর্জুন দত্ত। তো এই ছবিটির মধ্যে দিয়ে কিন্তু একটা
অন্যরকম, অর্থাৎ একটা পারিবারিক একটা সম্পর্ক, এবং পারিবারিক শুধু সম্পর্ক না, আমাদের এই সম্পর্কের মধ্যে যে ফাটলগুলো আছে সেই ফাটলগুলোকে কিন্তু পরিচালক ধরবার চেষ্টা করেছে। এখানে দেখতে পাবেন আবির চ্যাটার্জিকে, তনুশ্রী দাশগুপ্তকে, এবং এই দুজনের মধ্যে একটা সম্পর্ক, একটা হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা সন্তানও রয়েছে এবং তারা পরস্পরের থেকে দূরে থাকে, অর্থাৎ বিচ্ছেদ হয়েছে তাদের মধ্যে। এরপর তারা পরস্পরের এই যে সম্পর্কের যে ফাটল, সেই ফাটলগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করছে, এবং সেই ফাটলগুলোর মধ্যে দিয়ে আমাদের জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসবে সেটা কিন্তু আপনাদের ডেফিনেটলি মন ছবে। ফলত এই সিনেমাটাও কিন্তু এই সামনের সিজনে কিন্তু একটা বড় রকম সফলতা আনতে পারে বক্স অফিসে বলে আমাদের ধারণা। অন্যদিকে যদি বলি আমার বস অর্থাৎ উইন্ডোজের এই প্রোডাকশনে কিন্তু বহুল চর্চিত, কারণ এই সিনেমার মধ্যে দিয়ে আপনারা বর্ষিয়ান অভিনেত্রী রাখি গুলজারকে ডাইরেক্ট দেখতে পাবেন। যদিও সিনেমা শুটিং শেষ হয়েছে, যদিও সেই সিনেমাটি কবে রিলিজ হবে সেই সংক্রান্ত কিন্তু কোনো খবর আমাদের কাছে নেই, কিন্তু এই সিনেমাটা যখন আসবে সেই সিনেমাটা কিন্তু একটা অন্যরকম, একটা অন্য জনরা এবং অন্য একটা মাহাত্ম্য নিয়ে আমাদের সামনে আসবে। এখানেও আমরা আবির চ্যাটার্জিকে দেখতে পাবো, এখানে শিবপ্রসাদকে দেখতে পাবো, এখানে রাখি গুলজারকে দেখতে পাবো, শ্রাবন্তীকে দেখতে পাবো। ফলত এই প্রোডাকশনটাও কিন্তু আমাদের কাছে এবছরে একটা অন্যরকম জায়গা, অর্থাৎ বক্স অফিসের সফলতার কিন্তু একটা জায়গা নিতে পারে বলে আমাদের ধারণা। সেকেন্ড, যদি আমরা বাবলির কথায় যাই, দেখুন রাজ চক্রবর্তী অনেকদিন বাদে কিন্তু আবার ফিরছে। শুধু রাজ চক্রবর্তী নয়, রাজ চক্রবর্তীর সাথে ফিরছে তারই অর্ধাঙ্গিনী শুভশ্রী। তো এখানে শুভশ্রীকে কিন্তু একদম একটা গ্ল্যামারিয়াস নায়িকা হিসাবে কিন্তু আমরা পাবো না, এখানে তাকে একটু বাল্কি ফিগারে আমরা দেখতে পাচ্ছি। কারণ যেহেতু আপনারা জানেন যে এটা বুদ্ধদেব গুহের একটা উপন্যাস অবলম্বনে তৈরি, এবং সেখানে পরিষ্কারই জানানো হচ্ছে যে নায়িকা মানেই যে আমরা একদম ফিটফাট একদম সুন্দর ফিগারের একটা মহিলার কল্পনা করি, সবসময় সেরকম নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক বাল্কি অন্যরকম মহিলারাও কিন্তু এরকম একটা ভূমিকায় আসতে পারে, বা সেও নায়িকা হতে পারে। বুদ্ধদেব গুহ অন্তত তার উপন্যাসে এই ধরনের নায়িকাকেই দেখেছে, তো সেই ভূমিকাটা প্লে করছে এখানে শুভশ্রী। তার সাথে আবিরের যে সম্পর্ক, সেই কেমিস্ট্রিটা কিন্তু আমাদের একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবে। ফলত এটাও কিন্তু বক্স অফিসে ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা বহুল পরিমাণে রয়েছে। আমরা চলে যাব পাহাড়গঞ্জ হল্ট বলে সিনেমাটির কথা, যেটা পৃথা চক্রবর্তী পরিচালনা করেছে। এই ছবিটিও কিন্তু একদম অন্য ধরনের, অর্থাৎ হঠাৎ করে যদি দুজনের এবং নায়িকার পাহাড় গেরা কোনো একটা জায়গার মধ্যে হঠাৎ আলাপ হয়, এবং সেখানে পরস্পরকে তারা যদি তাদের প্রেমটা কেমন হতে পারতো সেই নিয়ে যদি আলোচনা করে। এখানে আমরা দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে, এখানে আমরা দেখতে পাবো পাউলি দামকে। ফলত তাদের মধ্যে যে কেমিস্ট্রি, তারা পরস্পরের সাথে পরস্পরের প্রেমের সম্পর্কের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করছে। ফলে এটাও একটা ইন্টারেস্টিং কিন্তু ফ্যাক্ট, এবং তার সাথে সাথে যে লোকেশনগুলো চুজ করা হয়েছে সেটাও কিন্তু আমাদের মন কাড়বে। ফলে এটাও কিন্তু বক্স অফিসে একটা ভালো জায়গা রাখবে, এরকম আমরা আশা করি। আপকামিং সিনেমার মধ্যে সুমন মুখোপাধ্যায় পরিচালিত পুতুল নাচের ইতিকথাও কিন্তু একটা বক্স অফিসে ভালো জায়গা অবশ্যই নিতে পারে। আপনারা তো জানেন যে সুমন মুখোপাধ্যায়ের যে কোনো ছবির কিন্তু একটা অন্যরকম ধারা থাকে, এবং তিনি যেভাবে উপন্যাসগুলোকে একটা ছবিতে কনভার্ট করে সেটা কিন্তু আমাদেরকে অন্যরকম, মানে থিয়েটারও যেমন আমাদের ভালো লাগে, তেমনি কিন্তু মুভিতেও তার সেই ছবিগুলো কিন্তু একটা অন্য ধারার অন্যরকম একটা জনরা নিয়ে চলে আসে। ফলত এখানে সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই পুতুল নাচের ইতিকথা, এই ছবিটিও যে আমাদের একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবে, অন্যরকম একটা ফিলিং এ নিয়ে যাবে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ফলত এই ছবিরও কিন্তু বক্স অফিসে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা চলে আসি দেবী চৌধুরানীর কথা, এই ছবিটির খুব একটা গুরুত্বপূর্ণ ছবি, কারণ এই ছবিটিও কিন্তু আপনারা অলরেডি যেটা উপন্যাস বঙ্কিমচন্দ্র সেটা পড়ে ফেলেছেন। ফলত উপন্যাস পড়ে আপনারা কিন্তু গল্প সম্পর্কে সকলেই জানেন। সেক্ষেত্রে আপনাদের এইটুকু বলবো যে এর যে গল্পের বাঁধন, সেটা কিন্তু এমনি গল্প হিসাবে বা উপন্যাস হিসেবে আমাদের অন্যরকম আকর্ষণ করে রাখে। সেক্ষেত্রে যখন ছবি হচ্ছে এবং শুভ্রজিৎ মিত্র সেটাকে যখন ডিরেকশন করছে, ফলত এই ছবিটিও যে বক্স অফিসে একটা ভালো রেজাল্ট করবে এটা স্বাভাবিক। ছবির জন্য অর্জুন চক্রবর্তী কিন্তু অনেক আগে থেকেই ফাইটিং সিকোয়েন্স কিন্তু প্র্যাকটিস করা আরম্ভ করেছে, এবং ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল কিন্তু এই ছবিটির কিন্তু এই ফাইটিং ডিরেকশনে কাজটি করছেন। ফলত এখন থেকে যেভাবে আমরা পোস্টারে দেখতে পাচ্ছি, যেভাবে তার প্র্যাকটিসের দৃশ্য, ফলত এখানে ফাইটিং সিকোয়েন্সগুলো একটা অন্যরকম হতে চলে, যেটা বোঝাই যাচ্ছে। এছাড়া এখানে দেবী চৌধুরানীর যে শ্বশুর, তার ভূমিকা আমরা সব্যসাচীকে দেখতে পাবো, এবং শুধু তাই নয়, এখানে আমরা এছাড়া দেবী চৌধুরানীর পরামর্শদাতা হিসাবে এখানে কিন্তু আমরা দেখতে পাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ফলত বুঝতে পারছেন এখানে কাস্ট অ্যান্ড ক্রু কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর রয়েছে, এবং শুধু কাস্ট অ্যান্ড ক্রু নয়, তার সাথে যেভাবে ডিরেকশন যে ডিরেকশন করছেন তিনি, এবং গল্পের যে বাঁধন, ফলত সব মিলিয়ে এটাও কিন্তু বক্স অফিসে একটা ভালো জায়গা রাখবে, এটা আমরা আশা করি। এবার চলে আসে টেক্কা সিনেমাটির কথা, যে সিনেমাটি কিন্তু বহুল চর্চিত, এবং এই সিনেমাতে দেব এবং সৃজিতের কিন্তু অনেক দিন বাদে আবার মেলবন্ধনে তৈরি হতে চলেছে দেব এন্টারটেনমেন্ট থেকে। ফলত এই ছবির মধ্যে যে সমস্ত কাস্ট অ্যান্ড ক্রুকে রাখা হয়েছে, দেব বাদ দিয়ে আমরা স্বস্তিকা মুখার্জিকে দেখবো, পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখবো, এই ছবির মধ্যে দিয়ে আমরা টোটা রায় চৌধুরীকে দেখবো, এবং এরকম বাঘা বাঘা চরিত্রগুলো রয়েছে, এবং তার সাথে এরকম একজন বাঘা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফলত ছবির কি মাইলেজ হতে পারে আপনারা তো বুঝতে পারছেন। ফলত টেক্কার বক্স অফিসে কি ধরনের টেক্কা নেওয়ার প্রবণতা রয়েছে সেটা কিন্তু আপনারা অনুমানই করতে পারছেন। এবার যত কাণ্ড কলকাতায় এই ধরনের একটি ছবি, সেখানেও কিন্তু আমরা আবিরকে দেখতে পাবো। এখানে একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি, যেখানে পিছনে কলকাতার পুরো ছবিটি দেওয়া রয়েছে,
বাস ট্রাম সব চলছে এবং সেখানে আবিরকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে আমরা দেখছি। ফলত কেন কলকাতাতে কেন হচ্ছে তাকিয়ে রয়েছে, কলকাতা নিয়ে তার কি চিন্তা? আমরা সত্যজিৎকে দেখেছি সে কাঠমান্ডু নিয়ে গল্প করেছে, তো এখানে কলকাতায় এমন কি ঘটলো যে সব গন্ডগোল কলকাতাতেই হচ্ছে? তো সেইটা জানতে গেলে আপনাদের এই ছবিটিও দেখতে হবে এবং এই ছবিটিও কিন্তু বক্স অফিসে তার সফলতা অর্জন করার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য কিন্তু অলরেডি রেখে চলেছে। এবার তো বাকিটা দেখা যাবে ছবিটি দেখার পর। পরবর্তীকালে আমরা যদি চলে আসি শাস্ত্রী সিনেমার কথা, দেখুন আপনারা তো জানেন যে বিভিন্ন জুটির মতন দেবশ্রী এবং মিঠুন এই জুটিটিও কিন্তু একটা অনবদ্য জুটি। এখানে আপনারা ত্রয়ী সিনেমা যারা দেখেছেন, মানে এক টানেতে যেমন তেমন, আপনারা তো জানেন, তো সেই সিনেমাটিতে কিন্তু যেভাবে তাদের জুটি মাতিয়েছিল, পরবর্তীকালে ফাটাকেষ্ট থেকে শুরু করে বিভিন্ন সিনেমার মধ্যে দিয়ে মিঠুন এবং দেবশ্রীর যে কেমিস্ট্রি সেটা কিন্তু আমরা অবশ্যই দেখেছি এবং সেই জুটি কিন্তু আমাদের যথেষ্ট আকর্ষণ করেছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাবো আবার মিঠুন এবং দেবশ্রীর জুটি। ফলত এই জুটি যে আকর্ষণ ছড়াবে এবং সেই আকর্ষণ বক্স অফিসে একটা অন্য সফলতা আনবে, এটা আমরা নিশ্চয় করে বলতেই পারি। বাকিটা তো আমাদের এবং ভাগ্যের ব্যাপার। এরপর আবার সেই বহুল চর্চিত সিনেমার কথা, অর্থাৎ বহুরূপী, উইন্ডোজ প্রযোজিত সেই বহুরূপী সিনেমাটি কিন্তু আমাদের কাছে একটা প্রাইম আকর্ষণ হয়ে রয়েছে। মানে আপনারা তো জানেন যে এর আগে রক্তবীজে যেভাবে আপনারা আবিরকে দেখেছেন, এখানে কিন্তু আবার পুজোতে সেই আবিরকে আমরা দেখতে পাবো বহুরূপীর মধ্যে দিয়ে। এখানে শুধু আবির নয়, তার পাশাপাশি কৌশানী রয়েছে, তার পাশাপাশি রীতাবরী চক্রবর্তী রয়েছে এবং অবশ্যই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে রয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। ফলে এদেরকে আমরা কি ভূমিকায় দেখব সেটা কিন্তু আমাদের কাছে একটা আকর্ষণের বিষয়। ফলত এই ছবির জন্য সকলেই মুখিয়ে রয়েছে এবং অবশ্যই বক্স অফিস তার দিকে চেয়ে রয়েছে, এটা আমরা অবশ্যই বলতে পারি। এরপরে আমরা চলবো দ্য একেন পার্ট 3। একেন পার্ট 3তে আপনারা তো জানেন যে জয়দীপ মুখার্জি এর আগের সিজনগুলোতে যেভাবে কাজ করেছে, সেই সিজনগুলোর মধ্যে দিয়ে আমাদের সকলেরই তিনি কাছে চলে এসেছেন। শুধু তাই নয়, যদিও বেশ কিছু সিনেমায় তার অ্যাড এত বেশি করে চলে এসেছে যে সেই জায়গা নিয়ে মানুষের কাছে একটু আক্ষেপ আছে, কিন্তু এই সিনেমায় নিশ্চয়ই তিনি সেগুলো সমস্ত কাটিয়ে উঠতে পারবেন এবং এই সিনেমাটি আমাদের অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবে আশা করছি। ফলত জয়দীপ মুখার্জির দ্য একেন 3 এটার জন্য কিন্তু আমরা উৎসাহিত হয়ে বসে রয়েছি। পরে যদি মন খারাপ সিনেমাটার কথা বলি, সেখানেও পাবেল পরিচিত এই ছবিটিও কিন্তু আমাদের একটা আকর্ষণের বিষয় আছে। এটা হয়তো বক্স অফিসে পাল্লা দেওয়ার চেষ্টা করবে বাকি সিনেমাগুলোর সঙ্গে। পরবর্তীকালে আনটাইটেলড, অর্থাৎ এখনো পর্যন্ত যে সিনেমার নাম করা হয়নি, অভিজিৎ সেনের এমনই একটি সিনেমা কিন্তু আসতে চলেছে। ফলত সেই সিনেমা সম্পর্কে বিশেষ কিছু বলা যাবে না, তবে অভিজিৎ সেন যেহেতু এটি পরিচালনা করবে, ফলত সেই সিনেমার ভবিষ্যৎ যে ভালো হতে পারে এটা আমরা অবশ্যই আশা করি। এবং সর্বশেষ যেটা বলবো, সৌকর্য ঘোষাল পরিচালিত পক্ষীরাজের ডিম এই সিনেমাটির কথা। অর্থাৎ আপনারা জানেন যে পক্ষীরাজের ডিম এই নামটি শুনলে আপনার একটা রূপকথার কথা মনে পড়ে, তো এটাও তাই। কোনো একটি আকাশগঞ্জ বলে জায়গা, সেখানে একটি পুরনো বাড়ি রয়েছে বা পুরনো মন্দির রয়েছে, সেই মন্দিরটা পাথর দিয়ে ঘেরা এবং তারই মাঝখানে ঘটন এবং পপেন্টের একটা কিন্তু সংমিশ্রণ। সেখানে হঠাৎ করে পক্ষীরাজের ডিম তাদের পায়ে টাচ হচ্ছে, অর্থাৎ সেই পক্ষীরাজের ডিমে তারা হোঁচট খাচ্ছে এবং এই পক্ষীরাজের ডিমকে ঘিরেই কিন্তু ঘুরে উঠছে বিভিন্ন রকম রহস্য। বিভিন্ন রকম যে পরাজিত শত্রুরা তারা কিন্তু বেরিয়ে আসছে এবং সেই পরাজিত শত্রুদেরকে দমন করার জন্য আবার কোনো পজিটিভ কোনো পাওয়ার আসছে এবং সেই পাওয়ার কিভাবে এই শত্রুগুলোকে পরাজিত করছে সেটা জানার জন্য অবশ্যই এই সিনেমাটার দিকে তাকিয়ে থাকে। তো এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ভালো একটা জায়গা করে নেবে এরকম একটা আশা করছি। এবং এই সিনেমাটা একটা প্রাইম আকর্ষণ হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং শ্যামল চক্রবর্তী। এখানে আপনারা তো জানেন যে এই সিনেমার মধ্যে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে একজন দেহাতির ভূমিকায় আমরা পাবো। যে ডাইলেক্ট, সেই ডাইলেক্ট গুলো কিন্তু একদম অন্য ধারার। ফলত একটা রূপকথা, তার মধ্যে একটা রোমাঞ্চ, এই সবকিছু মিলিয়ে এই ছবিটিও কিন্তু আমাদের একটা প্রাইম আকর্ষণের জায়গায় নিয়ে আসছে এবং এই ছবিটিও যে বক্স অফিসে একটা ভালো সাড়া ফেলতে পারে এটাও আমরা প্রায় নিশ্চিত করে বলতে পারি। আমি সমস্ত সিনেমার একটা আলোচনা আমরা করলাম এবং একটা আপনাদেরকে জানালাম যে এই সমস্ত সিনেমাগুলো আপকামিং রয়েছে। এই সিনেমাগুলোর মধ্যে আপনারা নিজেও আমাদের কমেন্ট করে জানাবেন যে কোন কোন সিনেমাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যে বক্স অফিসে সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারে এবং সেই সিনেমাগুলো দেখার পর অবশ্যই তো কমেন্ট করবেন। কিন্তু বর্তমানে এই সিনেমাগুলোর যে চর্চা এবং এই সিনেমাগুলো যেভাবে তৈরি করার প্ল্যানিং চলছে, সেটা বাংলা সিনেমাকে কিন্তু একটা অন্য জায়গায় অন্য মাত্রায় নিয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। তো ফলত এগুলোর দিকে আমাদের চোখ রাখি এবং সবশেষে একটা কথা বলবো যে আপনারা ডেফিনেটলি বাংলা সিনেমার দিকে একটু চোখ রাখুন এবং অবশ্যই বিএফআর এর দিকে চোখ রাখুন। আমরা ধীরে ধীরে আপনাদের সমস্ত খবর, সমস্ত রকম বিষয় নিয়ে অগ্রিম আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই। আপাতত সকলে ভালো থাকবেন এবং বিএফআর এ চোখ রাখবেন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।